বস, আমার সাথে ম্যামের কিছুই নাই। আপনি আমাদের ভুল ভাবছেন। প্লিজ এমন করবেন না দয়া করে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বস, এইটা কি করলেন আপনি? আরফকে সজোরে ঘুষি মারল। রকি ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি থাকার পর তুই ওর সাথে নোংরামি করছিস। ভাবতেই ঘৃণা হচ্ছে। আর তুই ভাবলি কিভাবে তুই এসব করবি? আর আমি তোর সাথে থাকবো? রকি আর কিছু বলার আগে ইনায়া সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। ইনায়া কলার ধরে মুখের সামনে নিয়ে এসে পরক্ষণেই ছেড়ে দিয়ে বলল, তোর প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমি জানতাম সব, বাট এই ছোট ছেলেকে হাতিয়ার বানিয়ে ঠিক করস নাই। তালাক দিয়েছো, চলে যা এখান থেকে। ইনায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রকি বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনারা সব দেখছেন আপনার মেয়ে কিভাবে আমাকে ঠকিয়েছে। আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে আমি আমার মতো, আপনার মেয়ে তার মতো থাকবে। রকি কথাগুলো বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। ইনায় কোনো কিছু না বলে বের হয়ে গেল। আরাফ ইনায়কে কিছু বলতে গিয়ে বলতে পারল না। ইনায়ের আম্মু আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে কলার ধরে বলল, ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমার মেয়ের বেডরুমে ঢুকে আমার মেয়েকে স্পর্শ করার? ম্যাম, আপনারা যা ভাবছেন তা কিছুই হয় নাই। ম্যাম নেশাগ্রস্ত ছিল, আমি ওনাকে জাস্ট রুমে নিয়ে গেছি নেশা অবস্থায়। আরাফ বাকি কিছু বলার আগে ইনায়ের আব্বু থামিয়ে দিয়ে বলল। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? ইনায়ের আম্মু আরাফ অবাক হয়ে গেল। ইনায়ের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে ইনায়ের আব্বু হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আমার মেয়েকে যেভাবে তুমি খেয়াল রেখেছো সেভাবে আমার মেয়েকে খেয়াল রাখবে। তোমার যত খরচ আছে সব আমরা চালাবো। তোমার যা লাগবে আমাকে বলবে, তার বিনিময়ে আমার মেয়েকে সুখে রাখবে। স্যার, আমি ওনাকে কিভাবে বিয়ে করতে পারি? ওনাকে আমি বড় বোনের মতো দেখছি। বড় বোন না, ওই অন্যজন, তোমার মায়ের পেটের বোন না। স্যার, যা বলছি তা নিয়ে চিন্তা ভাবনা করে দেখো, আর এখন আসতে পারো। আরাফ বের হয়ে গেল। 1 মাস পর আরাফ আম্মু আরাফকে নিয়ে বসে আছে। সামনে ইনায়ের আব্বু আম্মু বসে আছে। আরাফের আম্মু বলল, আমার ছেলের জন্য আপনার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আমি এইসবের কিছুই জানতাম না। আমি যতটুকু আমার ছেলেকে চিনি, ম্যামকে ওই বোনের মতো দেখে। ওই কখনো খারাপ নজরে দেখবে না, এইটুকু বিশ্বাস আমার আছে। বাট জানি না এখন সত্যি কি। আপনি ওকে অফার দিয়েছেন আমার ছেলেকে আমি বিয়ে করাবো, বাট আপনারা যে অফার দিয়েছেন তার দরকার নেই। আমার ছেলের হাত পা সুস্থ আছে, শ্বশুরের টাকার উপরে নির্ভরশীল করে চলা লাগবে না। এটা তো তাহলে ভালো। আব্বু, এসব কি ধরনের কথা? আরাফের সাথে বিয়ে মানে? তুই আর কোনো কথা বলবি না। আব্বু, তাই বলে ছোট ছেলেকে আমি বিয়ে করব? দেখো আব্বু, আমি আর কোনো বিয়ে করব না। আমি যেমন আছি তেমন থাকবো। চুপ কর, কাজীকে আসতে বলছি। আম্মু, কথা তুইও বলিস না, বড়দের মাঝে কথা বললে গাল ফাটিয়ে দিব। কত বড় অন্যায় করছোস, তোর কোনো ধারণা আছে? একটাই সংসার ভেঙে দিয়েছিস তুই। আম্মু আমি আরাফের দিকে রাগের লোক নিয়ে তাকালে আরাফ চুপ হয়ে গেল। ইনায় ও রাব্বুর সাথে ঝগড়া করতে লাগলো। কাজী সাহেব আসলে দুজনকে জোর করে বিয়ে পড়িয়ে দিল। ইনায়া রাগে চলে গেল। আরাফের দিকে তাকিয়ে আরাফের আম্মু বলল, বৌমাকে নিয়ে বাসায় আয়, আমি এখন যাচ্ছি। আর হ্যাঁ, তাকে সুন্দর করে বুঝিয়ে নিয়ে আয়। আমি ঘর জামাই রাখতে পারবো না। এখানে আসবে, কয়েকদিন থাকবে, তারপর নিজের আসল বাড়িতে চলে আসবে। মেয়েদের বিয়ের পর জামাই বাড়ি হচ্ছে আসল ঠিকানা। আরাফের আম্মু আরও কিছুক্ষণ কথা বলে ইনায়ের আব্বু আম্মুকে বলল, আমি এখন আসছি। আজ এখানে থেকে যান। না, পরে এক সময় আসব। এখন বের হতে হবে। বাচ্চারা সব আমার জন্য অপেক্ষা করে থাকবে। ভালো থাকবেন। আর আমার ছেলে ভুল করলে আমাকে জানাবেন। দয়া করে আমার সন্তানের গায়ে কখনো হাত দিয়েন না। যা ভুল করে আমি তাকে শাস্তি দিব। আমার একমাত্র ছেলে, ওই শুধু লম্বাই হয়েছে, ওর বয়সও তেমন হয় নাই। 17 বছর কয়েকদিন আগে পড়েছে। আরাফ, বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়। যা করুক আমাকে জানিয়েন। আমি আসছি। আসসালামু আলাইকুম। আরাফের আম্মু চলে গেল। আরাফ বলে উঠল, স্যার, ম্যাম আমি ওনাকে নিয়ে যাব, আপনারা যদি অনুমতি দেন। আমার মেয়ে ওই বাড়িতে থাকতে পারবে না, এখানে তুমি থাকবে। চুপ থাকো। আরব তোমার বউকে তুমি নিয়ে যাবে, এখানে আমরা কিছু বলার কে? তুমি চলে যাও। ইনায়ের আম্মু কিছু বলবে, ইনায়ের আব্বু চুপ থাকতে ইশারা করলো। আরাফ সোজা ইনায়ের রুমে চলে গেল। ইনায়কে দেখে বলল, ম্যাম আসবো?
আরাফ, আমি জানি তুমি চাপে পড়েছো, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য খুদাই তোমাকে এর ভেতরে ফেসে যাইতে হইল। ম্যাম, অতীতের কথা আমি আর ভাবছি না। ম্যাম, আপনাকে নিয়ে যেতে বলছে আম্মু। আপনি রেডি হয়ে নেন। কোথায় যাব? আমাদের বাসায়। ইনায় রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে ইনার আব্বু এসে বলল, মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়িতে থাকতে হয়, এইটাই নিয়ম। চলে যাও। আব্বু, তুমি আসলে কি চাচ্ছ? আমার সাথে তুমি কি শুরু করেছো? আমি কথা বাড়াতে চাই না, এখন রেডি হয়ে আরাফের সাথে চলে যাবে। আমি আর তোমাকে এখানে রাখতে পারবো না। যা মান সম্মান ছিল সব তো ধুলোয় মিশিয়ে দিয়েছো, আর আমাদের মান সম্মান নষ্ট করিও না। ইনার আব্বুর কথা শুনে ইনায় যেন থমকে গেল। ইনায় কান্না কণ্ঠে বলল, ওকে, চলে যাচ্ছি। আমি আর কখনোই আসবো না। আমি আসলে তোমাদের মান সম্মান সব সময় নষ্ট করছি। আমি আর কখনোই আসবো না। ইনায় লাগেজ গোছাতে লাগলো। ইনায়ের আম্মু ইনার কাছে যেতে চাইলে ইনায়ের আব্বু হাত ধরে থেমে গেল। খবরদার ওর কাছে যাবে না। তুমি ওকে এভাবে আঘাত দিয়ে কিভাবে কথা বলছো? যে মেয়ে মান সম্মান নষ্ট করে সেই মেয়ের সাথে ভালো করে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আরাফ, চলে যাও তোমার বউকে নিয়ে। ইনায় ওর আব্বুর কথায় যেন বুকের ভেতর ঝড় উঠে গেল। ইনায়ের আগে লাগেজ নিয়ে আরাফের হাত ধরে বলল, চলে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না এখানে। ভালো থেকো। আমার জন্য তোমাদের অনেক কথা শুনতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিয়েন আপনারা। ইনায় কথাগুলো বলে আরাফের হাত ধরে বের হয়ে গেল। আরাফ রিক্সা ঠিক করলে ইনায় উঠে বসলো। আরাফ লাগেজ তুলে নিজেও বসলো। আরাফ ইনায়ের দিকে রুমাল এগিয়ে দিল। ইনায় রুমাল নিয়ে চোখ মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। মেয়েটাকে এইভাবে কেন তুমি অপমান করলে? মেয়েটাকে এইভাবে বের না করে দিলেও পারতে। আমি যা করছি ভালোর জন্যই করছি। দেখো, ওই ভালো থাকবে ওইখানে। ফকিন্নির সাথে বিয়ে দিয়ে বলো ভালো থাকবে? ইনায়ের আব্বু কিছু না বলে চলে গেল। এদিকে ইনায়কে নিয়ে আরাফ বাসায় চলে গেল। আরাফকে দেখে কিছু বাচ্চা বলে উঠল, আরাফ ভাই বউ নিয়ে এসেছে, ম্যাম ভাইয়া ভাবি নিয়ে এসেছে। ইনায়কে সবাই ঘিরে ধরলো। আরাফের আম্মু মিষ্টি আর পানি নিতে আসলো। আরাফের আম্মু বাচ্চাদের বলল, তোমরা চাও তোমাদের নতুন ভাবিকে ডিস্টার্ব করো না। আরাফের আম্মুর কথা শুনে বাচ্চারা বারান্দায় চলে গেল। ওকে ঝুঁকে দিয়ে ইনায়কে দেখার চেষ্টা করলো। আরাফের আম্মু ইনায়কে মিষ্টি আর পানি খাইয়ে দিল। আরাফের হাতে মিষ্টি, পিরিচ আর পানি গ্লাস দিয়ে ইনায়ের হাতে চুড়ি পরিয়ে দিয়ে বলল, এটা আমি আমার ছেলের বউর জন্য বানিয়েছিলাম। জানি না তোমার পছন্দ হবে কিনা। ধন্যবাদ আন্টি। আমাকে তুমি আম্মু বলে ডাকতে পারো। আরাফ, ইনায়াকে নিয়ে রুমে যা। আরাফ ইনায়কে নিয়ে রুমে গেল। আরাফের রুম দেখালো। আরাফ লাগেজ রেখে বলল, আমার রুমটা ছোট, আপনার হয়তো থাকতে অনেক কষ্ট হবে। সমস্যা নেই। আপনি বসেন, আর ওই দিকে বাথরুম আর ওয়াশরুম। আপনার কোনো কিছু লাগলে আমাকে বলেন। বাহিরে। জি। ইনায় আর কিছু বলল না। হুট করে রুমে নক করার শব্দ হলে ইনায় পেছনে তাকালো। আরাফ তাকেই বলল, আয় ভিতরে। আসসালামু আলাইকুম ভাবি, আমি আপনার একমাত্র ননদ। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ ভাইয়া, আসলে তো ভাবি অনেক সুন্দর। আম্মু থেকে শুনেছিলাম, এখন দেখি আম্মুর বলার থেকেও বেশি সুন্দর। তুই যা বোন, ওনাকে একটু একা ছেড়ে দেই। আচ্ছা ভাবি, আপনি একা সময় কাটান, আমি আসছি। আর কিছু লাগলেই আমাকে বলবেন, আমি এক মুহূর্তে ভেতরে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ইনায়ের কথা শুনে আতিয়া হাসি দিয়ে চলে গেল। আরাফ ইনায়কে বলল, আপনি শুয়ে থাকেন, আমি যাই গোসল করে নেই। ইনাকে বালিশ ঠিক করে দিয়ে আরাফ চলে গেল। আরাফ গোসল করে লুঙ্গি পরে খালি গায়ে রুমে ঢুকতে ইনায় আরাফকে দেখে কিছু বলল না। চোখ বন্ধ করে নিয়ে আবার আর চোখে তাকালো। আরাফ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথায় চিরুনি করতে লাগলো। আতিয়া দরজার কাছে এসে বলল, ভাইয়া, ভাবিকে এটা খাওয়া দিতে বললো আম্মু, তুমি ভাবিকে খাওয়া দাও, আমি পানি নিয়ে আসি। আরাফের হাতে খাবার দিয়ে চলে গেল। আরাফ ইনায়ের কাছে গেলে ইনায় বলে ওঠে, আমি কিছু খাবো না, আমার মাথা ব্যথা করছে। আমি একটু একা থাকতে চাই। না খেয়ে থাকলে মাথা ব্যথা আরও বেশি করবে। আপনি অল্প খেয়ে নেন, আমি আপনাকে খাওয়াই দিচ্ছি। আপনি আতশোয়া হয়ে বসেন। আরাফ ইনায়কে ধরে খাটের সাথে পিঠিকে বসিয়ে দিল। আরাফ ইনায়কে জোর করে কয়েক লোকমা খাইয়ে দিতে লাগলো। আতিয়া পানি দিয়ে চলে গেল। ইনায় আরাফের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ইনায় বলে উঠল, প্লিজ, আর খাবো না। আচ্ছা, পানি খেয়ে নেন। আরাফ ইনায়কে পানি খাইয়ে শুয়ে দিল। আরাফ ইনায়ের এঁটো খাবারগুলো খেয়ে হাত ধুয়ে নিল। ইনায় আরাফের দিকে তাকিয়ে বলল, আমার এটো খাবার খেতে তোমার ঘৃণা লাগলো না? না, ঘৃণা কেন লাগবে? এটা তো আমার ওয়াইফের খাবার, এখানে ঘৃণা কেন লাগবে? ও।
আরব প্লেট নিয়ে চলে গেল। ইনায় ফ্ল্যাশব্যাকে চলে গেল। রকি আসো, আমরা রোমান্টিক কাপলের মতো করে জুস খাই। ইনায় কথাগুলো বলে যেই জুসের ভেতরে আরেকটা পাইপ দিতে যাবে, সাথে সাথে রকি বমি করার ভান করে বলল, ছি, এসব ন্যাকামি করো? তুমি একজন কলেজের প্রফেসর হয়ে এসব ন্যাকামি করো? আমি তোমার ওয়াইফ, সামান্য আমার মুখে পাইপ রেখেছি, তাতে তোমার ঘৃণা লাগছে? দেখোই না, ন্যাকামি করবে না তো। ইনায় আর কিছু বলল না। ইনায়ের চোখের কোণায় পানি জমে গেল। ইনায় হুট করে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। ইনায় ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আরব ওর মাথার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনায় বলে উঠল, কি করছো? আপনি ঘুমানোর চেষ্টা করেন, আমি হাত বুলিয়ে দেই। দরকার নেই, তুমি ছাড়ো। এভাবে হাত বুলিয়ে দিলে মাথা ব্যথা অনেকটা কম লাগে। আমার মাথা ব্যথা হইলে তো আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকলে আমার আম্মু আমার মাথায় এভাবে হাত বুলিয়ে দিলে আমি তো ঘুমিয়ে যেতাম। পরে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা উধাও হয়ে যেত। ও আচ্ছা, কিন্তু তোমার হাত লেগে যাবে তো। ছাড়ো, আমি ঠিক আছি। কিছু হবে না, আপনি চোখ বন্ধ করেন। আরব ইনায়ের চোখের পাতা হাত দিয়ে বন্ধ করে দিল। ইনায় চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো। রকি, তুমি আমার সাথে যা করলে আমি তোমাকে কখনোই ছাড়বো না। আমি তোমাকে ওর সাথে জীবনেও সুখে থাকতে দিব না। তুমি আমার সাথে বেইমানি করেছো। আমার বাপের টাকা দেখলে কখনোই আমাকে ভালোবাসতে পারতে না। আজ নিজের কোম্পানি দাঁড়িয়ে গেছে আর সুযোগ বুঝে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়ে ছেড়ে দিলে। কত নিখুঁতভাবে তুমি খেলা খেললে। ইনায়ের গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরব ইনায়ের চোখের পানি হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, কান্না করেন না স্যার, রাগ করছে তাই। রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলছে। আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসে, কষ্ট পায়েন না। দেখেন আপনার বাবা ঠিকই আপনার খোঁজ নিতে আসবে। আরাফ, তুমি তো লুকিয়ে থাকতে পারতে। তুমি কেন এই বাড়িতে এলে? আম্মুকে আমি সব বলেছিলাম, আম্মু আমাকে নিয়ে গেছে। আমার জন্য আপনার সংসার ভেঙেছে। আর যেহেতু আপনার আব্বু আমাকে অফার দিয়েছেন, তাই আম্মু বলছে আমার জন্য আপনার সংসার ভেঙেছে। আমি আপনাকে যেন বিয়ে করি। আর যতটা কষ্ট পেয়েছেন তার ডবল ভালো যেন আমি আপনাকে রাখি। আমার আম্মু এক কথার মানুষ। তোমার জন্য আমার সংসার ভাঙে নাই। রকি আমাকে কখনোই ভালোবাসে নাই। ওর মেন লক্ষ্য ছিল আমাদের কোম্পানির মাধ্যমে ওর কোম্পানি বড় করা। সব করা শেষ, ওর গার্লফ্রেন্ডের সাথে মিলে এইসব প্ল্যান করেছিল। আমার ড্রিঙ্কসের ভিতরে উত্তেজিত হওয়ার মেডিসিন মিশিয়ে দিয়েছিল। আমি সেটা খাই নাই। আমি ওদের প্ল্যান অনুযায়ী কাজ করেছি। আমি দেখতে চেয়েছিলাম ওরা কি করে, বাট ওই সুযোগে ওই আমাকে তালাক দিল। হোয়াট? এইসব স্যার ইচ্ছে করে করছে? হ্যাঁ। আপনি কেন সবার সামনে বলেন না? দরকার নাই, ওই তালাক দিয়ে চলে গেছে, ভালোই করেছে। যেখানে ভালোবাসা নাই, শুধু নামে বিয়ে, সেই সম্পর্ক না রাখাই ভালো। কিন্তু ওই যে অপবাদ দিল, ওইটা মেনে নিতে পারছি না। তোমার সাথে এভাবে জড়িয়ে দিল। আমি ভেবেছিলাম ওকে আমি পথে নামিয়ে দিব, তিলে তিলে মারবো, কিন্তু আব্বু সেটা হতে দিল না, আমাকেই বের করে দিল। কষ্ট পায়েন না, আপনি ঘুমান। আরব ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইনায় অনেক কষ্টে ঘুমিয়ে গেল আর বের হয়ে গেল। সন্ধ্যার দিকে ইনায়ের ঘুম ভাঙলে দেখে আরফের আম্মু ডাকছে। ইনায় বলে ওঠে, জি আম্মু। মা, ঘরে লাইট দাও, সন্ধ্যা হয়ে গিয়েছে। জি আম্মু। ইনায় উঠে ঘরে লাইট দিল। খাটে বসে থাকতে থাকতে সাথে সাথে লাইট অফ হয়ে গেল। আতিয়ে দৌড়ে রুমে এসে বলল, ভাবি কারেন্ট গেছে, বাইরে আসেন, বাইরে ঠান্ডা আছে। আমি ফ্রেশ হব। আমার সাথে আসেন। ইনায় আতিয়ার সাথে গেল। আতিয়া কলের পানি ঠেসে দিতে লাগলো। ইনায় বলে উঠল, তুমি যাও, আমি চেষ্টা করছি। আপনি পারবেন না, আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আপনি শিখে নিন। ইনায় কিছু না বলে হাত মুখ ধুয়ে নিল। আতিয়ার সাথে রুমে গেল। তোয়ালে এগিয়ে দিলে ইনায় হাত মুখ মুছে নিল। আতিয়া বলে উঠল, ভাবি চলেন, বারান্দায় বসবেন। আম্মু কি করছেন? রান্না করে। ও আচ্ছা। ইনায় আতিয়ার সাথে বাহিরে গেল। ইনায় রান্নাঘরে গেলেই আরাফের আম্মু বলল, মা, এখানে গরম, তুমি যাও বারান্দায় বসো। আমি আপনাকে সাহায্য করি, আপনি তো গরমে ঘেমে গেছেন। সমস্যা নাই, আমার রান্না প্রায় হয়ে এসেছে। তুমি যাও, গরমে ঘেমে যাবে তো। আমি আপনাকে বাতাস দেই। আতিয়া বোন, আমার হাত পাখা তো আছে। আম্মুর ওইখানে আছে। ভাবি আপনি এদিকে আসেন। ইনায় পাখি নিয়ে আরাফের আম্মুকে বাতাস করতে লাগলো।
আরাফের আম্মু চলে যেতে বলেও শুনলো না। আরাফের আম্মুর সাথে ইনায়া আতিয়ে বসে গল্প করতে লাগলো। রান্না শেষ হলে তিনজন বারান্দায় বসে থেকে গল্প করতে লাগলো। ইনায়া বসে থেকে ওদের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। বৃষ্টি নামলে আরাফের আম্মু বলল, যাক, ভালোই হইল বৃষ্টি নামছে, এখন ঠান্ডা লাগবে। আতিয়া, তোমার ভাই কোথায় গেছে? ভাইয়া কাজের খোঁজে গেছে। কিসের কাজ? হোটেলে একটা জবের কথা বলেছে, তার বন্ধু সেখানে গেছে। ওর পড়াশোনা করা উচিত আম্মু। আপনিও কি এসব করতে না করেন? ওই পড়াশোনাও করবে, জবও করবে। এখন স্ট্রাগল না করলে মানুষ হবে না, বখাটে পোলাপাইনের সাথে মিশে নষ্ট হবে। তার থেকে এভাবে ব্যস্ত থাকা অনেক ভালো। ইনায়া আর কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ দৌড়ে বারান্দায় উঠে পড়ল। আতিয়া এনে ভয়ে চমকে উঠল। আরাফ বলে উঠল, ওই আমি আরাফ। দূর, ভাইয়া ভয় পেয়ে গিয়েছিলাম। বোন, টয়লে নিয়ে আয় তো, আর লুঙ্গিটা নিয়ে আসিস। আমি নিয়ে আসছি, তুমি থাকো। থাক, আতিয়া যাক। না, ওই অনেক কাজ করছে। এনে চলে গেল। আরব শার্ট খুলে ফেলল। এনে লুঙ্গি তলে নিয়ে এসে দিল। আরব লুঙ্গি পরে সারা শরীর মুছতে লাগলো। কারেন্ট আসলে ইনায় আরফের দিকে তাকাতে মুগ্ধ নয়নে তাকে দেখতে লাগলো। আতি উঠে আরফের শার্ট প্যান্ট নিয়ে বালতিতে ভিজিয়ে দিল। আরফ মাথার চুলগুলো মুছতে মুছতে বলল, আম্মু, আমার কাজ হয়ে গেছে। অভিনন্দন। যাও, রুমে গিয়ে রেস্ট নাও। ভাইয়া তোমার ফোনটা দিও তো, এমবি নাই? ক্লাস করতাম। দোকান সব বন্ধ হয়ে গেছে, এমবি ভরতে গিয়ে ভিজে গেছি। ও, এমবির অফার দেখো, আমি টাকা দিচ্ছি। দরকার নাই। ওকে নিবে না তো হটস্পট তো নিতে পারো। আতিয়া নিয়ে যাও। ইনায়ের ফোনে হটস্পট দিয়ে দিল। আরাফের ফোনে কানেক্টিভ করে দিল। আতিয়া বলল, লাভ ইউ ভাবি। লাভ ইউ টু। আতিয়া চলে গেল। আরাফ বলে উঠল, আম্মু, চা খাবে? বানালে খারাপ হয় না। ওয়েট করো, আপনি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসছি। আপনি পারবেন না, আপনি থাকেন, আমি বানিয়ে নিয়ে আসি। আতিয়া রুম থেকে বলল, ভাইয়া তোমার জন্য বানিয়ে দিও। হুম, জানি আপনার জন্য নিয়ে আসা লাগবে, না হইলে তো আমার কাপ নিয়ে পালাবেন। আতিয়া হাসি দিল। আরাফ চা বানাতে চলে গেল। গ্যাসের চুলার সামনে ইনায়ের দিকে তাকিয়ে আরাফের আম্মু বলল, রুমে যাও। আরাফ, চা নিয়ে রুমে যাবে। আরাফের আম্মু রুমে চলে গেল। ইনায়ের রুমে চলে গেল। ওর ফোন বেজে উঠলে ইনায় ভিডিও কল রিসিভ করলো। ইনায়ের আম্মু কান্না করতে করতে বলল, কল কেন ধরছিস না? তুই আমার উপর রেগে আসোস? না, ঘুমিয়েছিলাম, তাই বিকেলে কল ধরতে পারি নাই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? ওই ফকিন্নির বাচ্চা তোকে কোথায় নিয়ে গেছে আল্লাহ জানে। আম্মু, বাজে কথা বলো না। আমি এখানে যথেষ্ট ভালো আছি। ওর আম্মু বোন অনেক ভালো, আমাকে যথেষ্ট ভালো রেখেছে। একদিনে কি মানুষ চেনা যায়? মানুষ চেনা অনেক কঠিন জানি, বাট মনে হয় না তারা খারাপ হবে। ওনাদের কথা বলার ভঙ্গি মার্জিত, যথেষ্ট ভদ্র মহিলা। আমার ননদ যথেষ্ট ভদ্র, ভালো একটা মেয়ে। মানুষের কথাবার্তা দেখলেই বোঝা যায়। ভালো হলেই হইল, আর ভালো না হয়ে যাবে কোথায়? আম্মু, অহংকার করে কথা বলো না। আরাফ আসছে, বাই। ইনায় কল কেটে দিল। আরাফ ভিতরে এসে চায়ে গিয়ে দিয়ে বলল, এই নিন। ধন্যবাদ। ওয়েলকাম। আরাফ টেবিলের সামনে বসে পড়তে লাগলো আর চা খেতে লাগলো। ইনায় চা খেতে লাগলো আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আরাফের বাটন ফোনে কল আসলে আরাফ কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি করিস? বসে আছি। সকালে তাহলে আসিস, আর বিকালে ম্যাম দেখা করতে বলছে। ম্যামের সাথে দেখা করতে আম্মু না করেছে। কেন? ওনার মনে শয়তানি। কিছু করছে নাকি? আমার সাথে জোর জবরদস্তি করছিল। আম্মু গিয়ে থাপ্পড় মেরে আমাকে নিয়ে এসেছে। হোয়াট? এই মহিলাকে তো ভালো ভাবছিলাম। আমিও তো তাই ভাবছি, বাট ওনার মনে এমন শয়তানি বুদ্ধি কিভাবে বুঝবো? যাই হোক, আর তুই হোস্টেলে আসবি তো নাকি? হ্যাঁ। আরাফ কথাগুলো বলে কলটা কেটে দিল। ইনায় বলে উঠল, কোন ম্যাম তোমার সাথে জোর জবরদস্তি করেছে? চিনবেন না? কে বলো? কোচিং ম্যাম। যে ম্যাম ঘন ঘন তোমাকে কল দিত? হুম। বাজে একটা মহিলা।
আমি আগে সন্দেহ করেছিলাম। আরব ভ্রুকুচকে পিছনে তাকাতেই ইনায়া 4 কাপ রেখে বলল, তোমাকে কারো কাছে পড়া লাগবে না, আজ থেকে তুমি আমার কাছে পড়বে। আপনার কাছে? হুম। ইনায়া আরাফের পাশে বসলো। ইনায়া আরাফকে পড়াতে লাগলো। ইনায়া হাতে হাত লাগলেই দুজন লজ্জা পেয়ে হাত সরিয়ে নিল। আরাফের আম্মু ডাক দিল। আতি এসে বলল, ভাইয়া ভাবি আসো, খেয়ে নিবে। আর ভাইয়া তোমার ফোন। আরাফ ফোন নিয়ে চার্জে দিল। তিনজন গিয়ে খাবার টেবিলের সামনে বসলো। আরাফের আম্মুর ফোন বেজে উঠলে আরাফের আম্মু কল কেটে দিয়ে তিনজনকে খাবার দিতে লাগলো। তিনজন খেতে লাগলো। ইনায়া খাওয়া দেখে আরাফ প্লেটটা নিয়ে বলল, আমি খাওয়াই দিচ্ছি। আমি খাচ্ছি, তুমিও খাও। তা তো দেখতে পাচ্ছি। আমি মাছের কাঁটা বেচে দিচ্ছি। ইনায়া আরাফের আম্মু আতের দিকে তাকালে দেখে তারা নিজের মতো খাচ্ছে। ইনায়াকে আরাফ খাইয়ে দিতে লাগলো। ইনায়া লজ্জা পেতে লাগলো। আতে বলে উঠল, ভাইয়া আমাকে 20 টাকা দিও তো। ওয়ালেট থেকে নিয়ে যাস। আরাফের আম্মু রাগে লোক নিয়ে তাকালে আরাফ সাথে সাথে বলল, এখন দিচ্ছি, আমার ওয়ালেটে হাত দিবি না। ইনায়া বেশ অবাক হয়ে গেল। আতিয়াকে 30 টাকা দিতে যাবে। আরাফের আম্মু তাকাতে আতিয়া বলল, ভাইয়া 20 টাকা, 10 টাকা তুমি রাখো। আম্মু 10 টাকা দিয়ে কিছু খেয়ে নিবে, রাগ কেন করছো? যার যতটুকু দরকার ততটুকু দিবে। আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আরাফের আম্মু খাবার খেয়ে উঠে চলে গেল। ইনায়া বেশ অবাক হলো। আরাফ আতিয়াকে টেবিলে নিচ দিয়ে 10 টাকা দিলে আতিয়া হাসি দিল। আতিয়া খুশি মনে খেতে লাগলো। আরাফ ইনায়াকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে রুমে চলে গেল। ইনায়া প্লেট ধুয়ে নিতে যাবে। আতিয়া বলে উঠল, ভাবি আপনি রুমে যান, এগুলো আমার দায়িত্ব। তোমার দায়িত্ব কেন হবে? আমি করছি। ভাবি আপনি বলছেন এতে অনেক খুশি আমি। আপনি যান, আস্তে আস্তে কাজ শিখে নিন। আমি যতদিন আছি ততদিন আমার কাজ আমি করে রাখবো। আতিয়া প্লেটটা নিয়ে চলে গেল। ইনায়া রুমে চলে গেল। ইনায়া খাটে বসে ভাবতে লাগলো। আরাফ দরজা লাগিয়ে দিয়ে বলল, ভাবি, আপনি উপরে শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ছি। আরাফের কথা শুনে ইনায়া বলে ওঠে, আমি তোমার ওয়াইফ, আমাকে ভাবি কেন বলছো? সরি, অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আপনি খাটে ঘুমান। উপরে আসো, আমার সমস্যা নেই। আপনার সাথে? আমরা স্বামী স্ত্রী। আরাফ এক সাইডে শুয়ে পড়ল। ইনায়া আরাফের পাশে শুয়ে থেকে কিছুক্ষণ পর বলল, আরাফ, বলেন। এমন ব্যবহার কেন করলে? ওই তোমার বোন, তোমার ওয়ালেট থেকে টাকায় হাত দিয়ে নিলে কি সমস্যা? আর 50 টাকা এটা কোনো টাকা হইল? 1 টাকা আমাদের কাছে অনেক মূল্যবান, আর কারো জিনিস কারো অনুমতি ছাড়া নাড়ার অধিকার আমাদের নাই। আমার আম্মু ছোট থেকে অনেক কঠোর মানুষ। উনি আমাদের টাকার গুরুত্বটা বুঝিয়েছে। আগে রাগ হইতো, এখন আর হয় না। আম্মু যা করেন আমাদের ভালোর জন্য করেন। ও আতিয়া একটা মিষ্টি মেয়ে। আমি হইলে তো রেগে টাকা নিতাম না। আমাদেরও তো সাহস নাই আম্মুর সামনে রাগ দেখাবো। তুমি আমাকে তোমার আম্মুর সামনে খাওয়াই দিলে, তোমার আম্মু মনে মনে কি ভাবলো? কিছুই ভাবে নাই। আমার ওয়াইফকে আমি খাওয়াই দিয়েছি, এইটা আমার দায়িত্ব। আমার বউ সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা। বেস্ট ইন্টারেস্টিং তো। আমি যত টাকা জানি, শাশুড়িরা ছেলের বউ আর ছেলেকে ভালো দেখতে পারে না, জলে। আমার শাশুড়ি তো রকির সাথে আমার তেমন সহ্য করতে পারতো না। রকিকে ওর আম্মু যা বলতো ওই তাই করতো, বাট তোমার আম্মু ভিন্ন। আমি আমার আম্মুর কথা শুনি, আমি আমার আম্মুকে আমার বোনকে ভালোবাসি, কিন্তু আম্মু বলে দিয়েছে যার যার জায়গা থেকে তাকে তাকে ভালোবাসতে। কখনো তাদের জন্য নিজের ওয়াইফকে আঘাত যেন না করি, আর তার ওয়াইফের জন্য তাদের আঘাত যেন না করি। ভুল আম্মু হতে পারে, আমার বউয়েরও হতে পারে, বাট যার ভুল হোক, বুদ্ধি খাটিয়ে দুইটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করার দায়িত্ব আমার। আরাফের কথা যত শুনছে ইনায় তত অবাক হয়ে যাচ্ছে। ইনায় উঠতে জোরেই বিদ্যুৎ চমকে উঠল। ইনায় ভয়ে আরাফকে জড়িয়ে ধরল। আরাফ সাথে সাথে ইনাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, ভয় পাবেন না। ইনায় আরাফের বুকে খেয়াল করলে তাড়াতাড়ি করে সোজা হয়ে গেল। ইনায় বলে উঠল, সরি। আবার বিদ্যুৎ চমকে উঠলে ইনায় ভয়ে কেঁপে উঠল। আরাফ ইনাকে ধরে বুকে জড়িয়ে নিয়ে বলল, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি, কিছু হবে না, ভয় পাইয়েন না।
ইনায়া আরাফের বুকে মুখ লুকালো। আরাফের সান্ত্বনার শহর দেখে কথাগুলো শুনে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। ইনায়া ভাবতে লাগলো, স্বামী বয়সে বড় হইলেই কি বুঝদার হবে তার কোনো মানে হয় না। বয়সে ছোট ছেলে যেভাবে নিজের স্ত্রীকে সামলানোর জন্য সাহস দিচ্ছে, আর সেখানে ওই ম্যাচুরিটি হওয়ার পর আমার সাথে যে ব্যবহার করেছে, কোনো কাজের লোকের সাথেও মনে হয় মানুষ তেমন ব্যবহার করেনি। আমি যে ওর স্ত্রী, ওর ব্যবহার কখনোই বোঝা যায় নাই। ইনায়া আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আরাফ ইনায়ের শরীরে কাঁথা দিয়ে ঠেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। 1 মাস পর আরাফ বাসার ভেতরে ঢুকলে দেখে আরাফের আম্মু ইনায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর আতিয়া পাশে বসে পড়ছে। আরাফকে দেখে আতিয়া বলে উঠল, আম্মু ভাইয়া এসেছে। ভাইয়া তো তাড়াতাড়ি আসলে। আরাফ হাসি দিয়ে বলল। আম্মু, পেমেন্ট পেয়েছি। আরাফ হাতে দিতে যাবে, রাগে লোক নিয়ে তাকাতে সাথে সাথে আরাফ 3000 টাকা ইনায়ের দিকে দিয়ে বলল, আমি জানি এই টাকা আপনার কাছে কিছু না, বাট আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি দিচ্ছি। আপনার একটা লিপস্টিকের দামও হবে না। আরাফের কথা শুনে ইনায়ের টাকাটা হাতে নিয়ে খুশিতে বলল, এইভাবে কেন বলছো? এই টাকার মূল্য আমার কাছে অনেক, আমি এই টাকা কখনোই ভাঙবো না। ধন্যবাদ আমার টাকায় এভাবে সম্মান করার জন্য। আম্মু, তোমার 4000, আর পিচ্ছু তোর জন্য কিছুই নাই। আদি ভেঙচি দিলে আরাফের আম্মু বাদে ইনায়া আরাফ হেসে দিল। ইনায়া বলে ওঠে, আমি দিয়ে দিব। না বলে আমার জন্য কিছু না কিছু আনছে। আতিয়া হাসপাতালে আরব পকেট থেকে নূপুর বের করে হাতে দিলে আতিয়া খুশি হয়ে আরবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ ভাইয়া, তুমি তোমার কথা রেখেছো। আমি তো ভাবছিলাম তুমি এই মাসে আনবে না, তোমার কাছে তেমন টাকাই হবে না। আরব আতিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমি জানি আমার বোন প্রতিদিন স্কুল ছুটি হইলে দোকানে গিয়ে দেখে আসে। ইয়া মানে? থাক, লজ্জা পাওয়া লাগবে না, পরে দেখ কেমন লাগে তোর পায়ে। ওয়েট, এখন দিচ্ছি। আতিয়া নূপুর পায়ে দিতে লাগলো। ইনায়া অবাক হয়ে ওদের 2 ভাই বোনকে দেখতে লাগলো। আদি মনে মনে ভাবতে লাগলো, এই ফ্যামিলি এত অল্পতে এত খুশি কি করে হতে পারে? সামান্য পায়ে নূপুরের জন্য এত খুশি। সামান্য চকলেট দিয়েছিলাম, তাতে কত খুশি হয়েছিল। আমি কত টাকা নষ্ট করছি, কত গিফট পেয়েছি, দামি দামি গিফট, অথচ কখনোই শান্তি খুঁজে পাই নাই। রকি আমাকে দামি গিফট উপহার দিলেও কখনোই আমাকে মানসিক শান্তি দেয় নাই। আর এখানে দামি দামি জিনিসের হয়তো পাচ্ছি না, কিন্তু মানসিক শান্তি আছে। আনন্দ, হাসি খুশিতে একটা মাস চলে গেল, বুঝতে পারলাম না ফ্যামিলি ছেড়ে এসেছি। বিলাসবহুল জীবনের থেকে এমন শান্তিময় সংসারে থাকা 1000 গুণ ভালো। ইনায়ের খুশিতে চোখে পানি চলে আসলো। ইনায়ের সাথে সাথে চোখ মুছে ফেলো। আরাফের আম্মু বলল, যা গোসল করে নে, তারপর বৌমা তুমিও গোসল করে নিও। আচ্ছা, আসছি। আরব রুমিকে টি শার্ট আর লুঙ্গি তোয়ালে নিয়ে অশ্রমে চলে গেল। আরব গোসল করে আসলে ইনায়া চলে গেল। আরব বারান্দায় বসে বলল, আম্মু, আরেকটা রেস্তোরাঁ আমাকে বেশি বেতনে ডাকছে, কিন্তু বাসা থেকে অনেক দূরে হয়ে যায়। কোথাও যাওয়া লাগবে না, ওইখানেই থাকো। বাসা থেকে বেশি দূরে যাওয়া লাগবে না। আচ্ছা, বাট ওইখানে গেলে ভালো হইতো। যেইটা বলছি ওইটাই করো, এখানে সুযোগ সুবিধাও তো তোমাকে দিচ্ছে। হ্যাঁ, তা দিচ্ছে। তাহলে আর দূরে হইলে যাওয়া আসা ঝামেলা, ঘুমটাও ঠিক মতো হবে না, ওই রকম পড়াশোনাও হবে না ঠিক মতো। হুম। আরব ফোন দেখতে লাগলো। আতিয়া আরফের পাশে বসে মাথায় চুল টেনে দিতে লাগলো। আরফের আম্মু আর আরফ মিটিমিটি হাসতে লাগলো। ইনে গোসল করে বের হলো। ইনে আরফের দিকে আসলে আরফ উঠে ইনের মাথা মুছে দিতে লাগলো। ইনায়ের আম্মু হুট করে বাসার ভেতরে চলে আসলো। আতিয়ার চোখে পড়তে কিছু বলবে, ইনায়ের আব্বু ইশারা করে চুপ থাকতে বলো। আতিয়া হাসি দিয়ে চুপ হয়ে গেল। আরফ ইনায়ের মাথা মুছে দিয়ে তোয়ালে দিয়ে চুলগুলো বেঁধে দিল। আরফের আম্মু বলল, এই 3 জন আসো, খেয়ে যাও। আম্মু আসছি, ফোনটা চার্জে দিয়ে আসি। ভাবি পিছনে তাকান। আতিয়ার কথা শুনে ইনায় আরব পিছনে তাকাতে ইনায় অবাক হয়ে গেল। ইনায় দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল। ইনায়ের আব্বু জড়িয়ে ধরল। আরব সামনে গিয়ে সালাম দিল। ইনায়ের আব্বু আম্মু সালামের উত্তর নিল। ইনায় আরফের আম্মুকে বলো, আম্মু, আমার আব্বু আম্মু এসেছে। ইনের কাজের লোক আরফের হাতে মিষ্টি দই সবকিছু দিয়ে দিল। আরফের আম্মু এগিয়ে এসে সালাম দিয়ে বলো, বিআইন ভেতরে আসেন। ইনায়া, তোমার আব্বু আম্মুকে বসতে দাও।
বিআইন এত উতলা হবেন না, আমাদের সাধারণভাবে ট্রিট করেন। ভেতরে আসেন। কাজের লোককে আসতে বলো। ইনায়ের ওর আব্বু আম্মুকে নিয়ে রুমে গেল। আতিয়ে চলে গেল। ইনায়ের আম্মু রুমটা দেখে বলো, আমার মেয়েকে এই রুমে থাকতে হচ্ছে। আমি তোমাকে কতবার বললাম চলো নিয়ে আসি, দেখো কি রুমে থাকে। এত ছোট রুমে কেউ থাকে? আম্মু, এই রুম ছোট হলেও এই রুমে শান্তি আছে। এই 1 মাস তোর কষ্ট হয়েছে অনেক, তাই না? প্রথম প্রথম তোমাদের কথা মনে পড়তো, বাট ওনারা আমাকে বাড়ির কথা মনে করার সুযোগই দেয়নি। আর আমার এই মিষ্টি ননদ একটা আছে, স্কুল থেকে এসেই ভাবি কিসে খুশি হবে তার অনেক চিন্তা ভাবনা। ইনায়ের আব্বু আম্মু খুশি হয়ে আতিয়াকে কাছে ডাকলো। আতিয়া বলে উঠলো, ভাবি আমি ওনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। থাক আম্মু, অত কষ্ট কর। থাক আম্মু, অত কষ্ট করতে হবে না। তুমি এখানে বসো, তোমার সাথে তো শুধু ফোনে কথা হইতো, বাস্তবে তো তুমি আরো বেশি মিষ্টি একটা মেয়ে। ধন্যবাদ আঙ্কেল। তুমি থাকো, আমি বানিয়ে নিয়ে আসছি। তুই বানাবি? আম্মু, আমি এখন মোটামুটি অনেক কিছুই পারি। তোমরা থাকো, আমি আসছি। আরফ কয়েকটা কাঁচা আম পেড়ে দাও তো। যাচ্ছি। আরব গাছে উঠে আম পেড়ে দিল। ইনায়ের আব্বু আম্মু আরাফের আম্মুর কথা বলতে লাগলো। চারজন বারান্দায় বসলো। আরাফ আর ইনায়ের দিকে ইনায়ের আম্মু আর চোখে দেখতে লাগলো। দুজন একসাথে কাজ করে আমের শরবত বানিয়ে নিয়ে আসলো। ইনায়ের আব্বু আম্মু আর কাজের লোকটাকে দিল। তিনজন খেয়ে অনেক প্রশংসা করলো। ইনায় বলে উঠলো, এই দুইটা আমাকে শিখিয়েছে। অনেক মজা হয়েছিল। বিআইন, আপনারা হাত মুখ ধুয়ে আসেন, সবাই একসাথে খেয়ে নেয়। আমরা খেয়ে এসেছি। অল্প খেয়ে নেন। আম্মু আব্বু অল্প খেয়ে নাও। আমি শাক ভাজি করেছি আর সব আম্মু করেছে। কি শাক ভাজি করেছো? তাহলে তো খেতে হয়। ওয়াশরুম কোথায়? আমার সাথে আসেন। ইনায়ের আব্বু আরাফের সাথে গেল। ইনায়ের আব্বু হাত মুখ ধুয়ে নিল, তোয়ালে দিলেই মুছে নিল। ইনায় ওর আম্মুকে বলে ওর আম্মু বলো, তোমরা খাও, আমি খেয়ে এসেছি। তুমি তো জানো আমি বেশি খেতে পারি না। আম্মু বাদ দেন, আম্মু একবার খেয়েছে যেহেতু আর খেতে পারবে না। আমরা খাবো আর উনি বসে থাকবেন, এটা কেমন দেখায় না? আচ্ছা, আপনাকে তাহলে চা বানিয়ে দেই। আমি বানিয়ে দেই, আপনারা বসেন। ইনায় চলে গেল। ইনায় চা বানিয়ে নিয়ে এসেছে, ওর আম্মুকে দিল। আর সবাই খেতে বসলো। কাজের লোকও বসতে দিল। ইনায়ের আম্মু ইনায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে খাওয়া দেখতে লাগলো। ইনায়ের আব্বু খেতে লাগলো আর বলল, কত বছর পর যে এমন খাবার খাচ্ছি, অনেক মিস করি এমন খাবার। ভাত বেশি করে নেন বিয়াই। আমাকে শাক ভাজিটা আর একটু দাও। আর ইনায়া, তুই তো অনেক সুন্দর করে মাছ বেছে খেতে পারিস। আমি এখন সব পারি আব্বু। গুড, তোমার খাওয়া দেখে আমার অনেক ভালো লাগছে। সবাই কথা বলতে লাগলো আর খেতে লাগলো। ইনায়ের আম্মু মনে মনে বলতে লাগলো, আমার মেয়েটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। চিল্লাপাল্লা করা মেয়েটা কত শান্ত, খাওয়া নিয়ে কত ঝামেলা করতো, খেতে চাইতো না, আর এখন কত সুন্দর করে সবার সাথে খাচ্ছে। মাশাল্লাহ। সবাই খাবার খেয়ে উঠে বারান্দায় বসলো। সবাই গল্প করতে লাগলো। ইনায় শান্তভাবে সবার সাথে কথা বলছিল। হুট করে রাকিব ভেতরে আসলো। আন্টি বলে ডাক দিতে ইনায়ের সাথে সাথে ওর মুখ অন্য দিয়ে ছেঁকে দিল। রাকিব বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, আরবকে নিয়ে বাইরে যাব, আপনি যদি অনুমতি দেন। আম্মু কে বলেন? আন্টি প্লিজ বাইরে যাই, আজকে আমাদের এত তাড়াতাড়ি ছুটি হয়েছে। এখন কোথাও যেতে পারবে না, ও শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। ও আচ্ছা, আরব তাহলে আগামীকাল জয়েন হবি তো? কিসে জয়েন হবে? ক্রিকেট খেলা। না, খেলবো না। লাস্ট ম্যাচ, সবাই তোর কথা বলছে। আচ্ছা, যাবে। ধন্যবাদ আন্টি। রাকিব সালাম দিয়ে চলে গেল। ইনায়ের মুখের কাছ থেকে ওড়নাটা সরিয়ে নিল। ইনায়ের আব্বু ব্যাপারটা খেয়াল করলো। ইনায়ের আব্বু বলল, বেন, আমি ওদের নিতে এসেছি। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওদের নিয়ে যেতে চাই। আমার ছেলে মেয়ে তার ফ্যামিলির সবাই আসবে। এখানে ইনায়া নাই, সবাই অনেক মন খারাপ। ইনায় আরাফের আম্মুর দিকে তাকালো। ইনায় মাথা নিচের দিকে করে বলো, আম্মু আপনি না চাইলে আমি যাব না। আরাফের আম্মু ইনায়ের দিকে তাকিয়ে দেখলো, চোখে পানি টলমল করছে। ইনায়ের আব্বু বলল, আপনি অনুমতি না দিলে আমার পক্ষে সম্ভব না ইনায়াকে নিয়ে যাওয়া।
আমার মেয়েকে আমি নিয়ে যাব, এখানে উনার অনুমতি কেন নিতে হবে? জাস্ট সেট আপ। বেআইন ঠিক বলেছে, আমি আটকানোকে আপনি নিয়ে যেতে পারেন। ইনায়া 1 মাস ধরে এখানে আছে। যত আমাদের সাথে থাকুক, আমি জানি আপনাদের কথা ওর মনে পড়ে। আপনারা নিয়ে যেতে পারেন। ধন্যবাদ বেন। ইনায়া আরাফ, রেডি হও তাহলে। আঙ্কেল আমার তো কাজ আছে। আরাফের কথা শুনে আরাফের আম্মু রাগী লোক নিয়ে তাকালো। আরাফ চোখের দিকে তাকাতে আরাফের আম্মু বলল, ওইখান থেকে ডিউটি করবে। তোমাকে কি সারাদিন ওইখানে থাকতে বলেছে নাকি? ডিউটি শেষ হইলে চলে যাবে। বউ যেখানে সেখানে থাকার চেষ্টা করো। এরপর থেকে যদি দেখছি বড়রা একটা কথা বলছে না করছো। সরি আঙ্কেল। বেআইন বোকা দিয়েন না। আর তুমি ওইখান থেকে ডিউটি করো। আর তুমি কিসের জব নিয়েছো? রেস্তোরাঁ হোয়াট? রেস্টুরেন্ট জব নিয়েছে মানে? শেফ হিসেবে নিয়েছি। এইসব ছোটখাটো কাজ কে করে? আম্মু বাজে কথা বলো না। শেফ কাজ ছোট করে কেন দেখছো? কোনো কাজই ছোট না। ওই চুরি করে খায় না, আর সৎ পথে ইনকাম করে খায়। এতে আমি ওকে নিয়ে গর্ব করি। ঠিক। ইনায়া আরাফ, যাও রেডি হয়ে নাও। ইনায়া, তোমার আম্মুর মুখের ভিতরে এভাবে কথা বলবে না। এটা আমার একদম পছন্দ না। সরি আম্মু। আরাফ চলো, রেডি হবে। আরাফ ইনার সাথে রুমে যেতে আরাফ দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি পোশাক পরিবর্তন করেন, আমি বাইরে থাকি। আরাফের কথা শুনে ইনার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে এসেছে। সোজা দরজাটা লাগিয়ে দিল। ইনাকে কিছু বলবে তখন ইনা বলে, আমাদের ভেতরে কেমন সম্পর্ক সেটা কি তুমি বাইরে দেখাতে চাচ্ছ নাকি? আমি সেইটা বলছি না, আসলে আপনি পোশাক চেঞ্জ করবেন তাই। নিজের মতো নিজে পোশাক চেঞ্জ করো। আমি ওইদিকে ঘুরছি। ইনা আরাফের জন্য আর নিজের জন্য জামা কাপড় বের করে লাগেজে ভরে নিল। ইনা পিছনের ড্রেস পরিবর্তন করতে লাগলো। আরাফ শার্ট প্যান্ট পরে বলল, ঘুরবো নাকি? ইনার দিকে ঘুরতে দেখে ইনায় জামা পায়জামা পরে নাই। আরাফ লজ্জায় পিছনে ঘুরে বলে, আপনি তো পায়জামা পরেন নাই। এত লজ্জার কি আছে? পা তো দেখা যাচ্ছে। আর তুমি কেমন স্বামী, বউ স্পর্শ করতে না করছে তাই বলে তার উপরে কোনো অধিকার খাটাবে না? যদি না খাটাও তাহলে সেই বউয়ের ভালো দিক খারাপ দিক এত দেখো কেন? আমি যদি ছেলে হইতাম, আমার বউ যদি আমাকে আসতে না দিত, ওই বউ জাহান্নামে যাক, ওই বউয়ের খোঁজ নিতাম না। তোমার ভেতরে কোনো ফিলিংস মনে হয় নাই? ইনের কথা শুনে আরাফ পেছনে তাকিয়ে সোজা ইনায়ের কোমর ধরে নিজের সাথে চেপে ধরে ঠোঁটে কিস করলো। খাটে ফেলে ঝাঁপিয়ে পড়তে যাবে ইনায়ের লজ্জায় তাড়াতাড়ি করে মুখে আঙুল দিয়ে বলো, এই কি করছো? বাসায় যাবো তো। আরাফ তাড়াতাড়ি করে উঠে পড়লো। ইনায়ের লজ্জায় তাকিয়ে বলো, এসেছে 1 মাস কাছে থাকলাম, জড়িয়ে ধরে বুকে রাখা ছাড়া আর কোনো কিছু করতে পারে নাই। এখন এসেছে আদর করতে। ইনায়ের মুখ ভেঙচি দিলে আরাফ ইনায়ের হাত ধরে টান দিয়ে ইনায়ের চুল সরিয়ে দিতে দিতে বলো, জোর করে শারীরিক সম্পর্ক করা সম্ভব, বাট বউয়ের মন জয় করা অনেক কঠিন। জোর করে যদি নিজের চাহিদা মিটিয়ে নিতাম তাহলে আমি হয়তো কিছু সময় মজা পেতাম, কিন্তু তোমার মনে যে আমার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হইতো, মনে যে দাগ লাগতো, সেটা কখনোই যাইতো না। আর শারীরিক সম্পর্কের সাথে মানসিক শান্তিটারও দরকার আছে। হ্যাঁ, অনেকবার তোমার কাছে যেতে চেয়েছি, নিজেকে কন্ট্রোল করে বাহিরে চলে গেছি। আমার ইচ্ছে হয়েছে, বাট আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমাকে অনুমতি দিবে। সেটা আজ নিজেই দেখো। আরাফের কথা শুনে ইনায় কান্না করে। আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলো, তুমি এত ভালো কেন? তুমি আমাকে কখনোই বুঝতে দাও নাই। আমি ভেবেছি হয়তো তোমার এটা অভ্যাসের বাহিরে হাঁটাহাঁটি করার। আমি অনেকবার তোমার স্পর্শে মাতাল হয়ে যেতাম। আমি ভাবতাম এই বুঝি তুমি আমাকে আদর করবে, কিন্তু তুমি করতে না। আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে। মাঝে মাঝে রাগ করে তোমার হাত সরিয়ে দিতাম। ইনায়ের কথা শুনে আরাফ হাসি দিয়ে কপালে চুমু দিয়ে বলো, একবার অনুমতি পেয়ে গেছি, দেখো তোমার বর কি জিনিস। ফাজিল, হাত ছাড়াও। এতক্ষণ থাকলে সবাই কি ভাববে? আরাফ ছেড়ে দিল। দুজন রেডি হয়ে নিল। দরজা খুলে দিল। ইনায় বলে উঠল, আতিয়া, তুমি চলো আমাদের সাথে। কখন থেকে বলছি, ওই রাজি হচ্ছে না। ভাবি, অন্য একদিন যাব। আর ভাবি তাড়াতাড়ি আসেন। ওকে, তাড়াতাড়ি আসবো। আম্মু নিজের খেয়াল রাখবেন। আর আমি তো কল দিবই।
ইনায়া আরাফের আম্মুকে জড়িয়ে ছিল। আরাফের আম্মু কপালে চুমু দিয়ে দোয়া করে দিল। আতিয়াকে জড়িয়ে ছিল। দুজনে থেকে বিদায় নিয়ে চলে গেল। ইনায়ার আম্মু আব্বু বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। 5 জন গাড়িতে উঠে চলে গেল। ইনায়া বাহিরের দিকে তাকিয়ে থেকে টাটা দিল। বাড়ির আড়াল হলে ইনায়া আরাফের দিকে তাকালো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, তোমার ডিউটি কয়টায়? সকালে ডিউটি আছে, নাইট ডিউটি করতে বলছে, বাট করব না, আজকে না করে দিব। আরাফের কথা শুনে ইনায়া দুষ্টমি ভরা হাসি দিল। আরাফ মিটিমিটি হাসতে লাগলো। আরাফ সামনের দিকে খেয়াল করে হুট করে কিস করে দিল। ইনায়ার আম্মুর চোখে পড়লো। আর কাজের লোক হাসতে লাগলো। ইনায়া আরাফের দিকে রাগে লোক নিয়ে তাকালে আরাফ ঠোঁটে সুযোগ বুঝে কিস করে দিল। ইনায়া মারতে যাবে, আরাফ সাথে সাথে হাত বুকের সাথে জড়িয়ে নিল। ইনায়ের রাত পানি হয়ে গেল। 16 মিনিটের ভেতরে বাসায় চলে গেল। 5 জন গাড়ি থেকে নেমে পড়লো। ইনায় বলে উঠল, আপু ভাইয়া চলে এসেছে। হ্যাঁ, ওরা চলে এসেছে। 5 জন বাসার ভিতরে ঢুকলে ইনায় দৌড়ে গিয়ে ওর বোন আর ভাবিকে জড়িয়ে ধরল। 3 জন জোরে চিল্লিয়ে উঠল। সবাই হাসতে লাগলো। ইনায়ের ভাই আশিক বলল, 3 পেতনি একসাথে হইল? আশিকের কথা শুনে 3 জন রাগে রুখ নিয়ে তাকালে আশিক হাসি মুখে বলে, দুঃখিত, আমি আপনাদের বলি নাই, ওই রিলেশের মেয়েদের বলছি। ভাবি এইটার ভুঁড়ি বাড়ছে, খাওয়া কমিয়ে দিতে পারো নাই? ওটা রাখো, তুমি নিজেও তো দেখছি মোটামুটি আগের থেকে উন্নত হয়ে গেছো। কেমনে হইলে চিকনা থেকে মোটা? আমার যে শাশুড়ি আম্মু 3 বেলা নিয়ম মতো খাওয়ায়, এই অবস্থা। একবেলা না খেয়ে থাকলে এমন ধমক দিবে না, না খেয়ে থাকা যায় না। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে দেখতে। সবাই আরফের দিকে তাকালে আরফ সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। আরফ সবার সাথে কুশল বিনিময় করলো। আরফকে দেখে রূপা বলে, যাই বলো রকির থেকে আরাফ মাশাল্লাহ অনেক কিউট, সাথে সুদর্শনও আছে। হ্যাঁ, ইনায়ার সাথে অনেক সুন্দর মানিয়েছে, বাট ছেলেটাকে কোথাও দেখেছি। কলের ভেতরে দেখতে পারো হয়তো, বাট তাও চেনা চেনা লাগছে। যাই হোক, আমার ভালো লাগছে, এখন মনটাই শান্তি লাগছে। রুমে যাও তোমরা। থাকো, আসছি। আরাফ আসো। আরফ ইনের সাথে চলে গেল। আরফ ইনের সাথে রুমে গেলে আরফ ইনের দিকে এগিয়ে যেতে লাগলো। ইনের সুযোগ বুঝে নিচে বসে পড়লো। আরফ জড়িয়ে ধরতে গিয়ে দেখে ইনে নেই। ইনে হাসতে লাগলো। আরফ রুকুচকে তাকালো। ইনে উঠে বলল, রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়। আমার ধৈর্য আর আসছে না, অনেক ধৈর্য ধরছি। ভাবি আপু আসবে, সাথে অনেকেই আসবে। ভাইয়া আপু এসেছে। ও আসো, কিস করে দেই। এইটা নিয়েই শান্ত থাকো। ইনে কথা বলা দেরি। আরফ কিস করে দেরি করলো না। ইনে আরফের এমন অবস্থা দেখে হাসতে লাগলো। ইনে আরফকে ছেড়ে বলো, আমার তো এখন ভয় লাগছে। আল্লাহ জানে তুমি আমার কি হাল করো। যাক বাবা, এত ভয় পাওয়ার কি আছে শুনি। আমি কিন্তু এখনো ভার্জিন ভেতরে আছি। কি? হ্যাঁ, রকির সাথে আমার শারীরিক 3 বার হয়েছে। হোয়াট? এসব কি বলো? ঠিক আছে। 4 বছরের ভিতরে 3 বার? এসব কি বলো? মাথা ঠিক আছে? রকি আমার কাজিন, সেটা জানো। আমি রাগী জিদ্দি একটা মেয়ে, তাও তো জানো। আমাকে রকি নিজের কোম্পানির বড় করার জন্য আমাকে ইউজ করেছে। আসলে রকি ভালোবাসে স্বপ্না আপুকে। কি? স্বপ্না আপনার মামাতো বোন? রকি বিয়ের প্রথম আমার সাথে খুব ভালোবাসা দেখাতো। আমি ওর কথায় সব বিশ্বাস করতাম। আমি ভাবতেও পারি নাই ওর মনে এসব প্ল্যান চলছে। বাসর রাতটা আমার সাথে কাটিয়েছে। তারপরে ওই কোম্পানির নাম করে আমার থেকে দূরে দূরে থাকতো। আমার সাথে দেখা করতো দিনে, রেস্তোরাঁয় বা বাসায় বা ওর বাসায় যেতাম। বাট রাত ও আমার সাথে থাকলেও ওই আমাকে ওর কাছে ঘেঁষতে দিত না। প্রথম অভিমান করে থাকতাম। একদিন কান্না করলে আমাকে কাছে টেনে নিয়েছিল। তারপর আবার সেম। আর 2 বছর পর আমি সহ্য করতে না পেরে ওর সাথে জোর করে শারীরিক করেছিলাম। এইভাবে 3 বার। এইসব হয়েছে? আপনার ফ্যামিলি কাউকে কিছু বলেন নাই কেন? কাকে কি বলবো? আমি জিদ করে ওকে বিয়ে করেছিলাম। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, কিন্তু আমি ওর কথায় মায়া পড়ে গিয়েছিলাম। 6 মাস আগে থেকে আমি স্বপ্না আপুর সাথে ওকে দেখেছিলাম। এমনিতে তো রাগ করে ওর থেকে দূরত্ব রেখেছিলাম, কারণ যার কাছে আমার গুরুত্ব নেই তার সাথে জোর করে গুরুত্বের আমার দরকার নেই। আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাও কমে গেছিল। তো সেদিন
দেখে কিছু বলি নাই। আমি ওর আশা ছেড়ে দিয়েছিলাম, বাট লাস্টের দিকে ওই তোমার সাথে আমার সম্পর্ক জড়িয়ে দিয়ে তারপর তো জানোই। যাই হোক, বাদ দাও, অতীত ভেবে লাভ নাই। তুমি আমার বউ, শুধু আমাকে নিয়ে ভাবে। জি হাজবেন্ড, আমার মন জুড়ে আপনি বসবাস করেন, আমার স্বপ্নেও আপনিই আছেন। গুড, থাকো, ফ্রেশ হয়ে নেই। আরব চলে গেল। ইনায়া আরফের জন্য শার্ট প্যান্ট বের করে দিল। আরব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ইনায়া চলে গেল। আরব বসে থাকলো। ইনায়া ওয়াশরুম থেকে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে গেলে আরব পিছন থেকে জড়িয়ে ধরলো। ইনায়া হাসি দিয়ে বলল, কিছু বলবেন? আদর দিব না। ইনায়া আরাফের দিকে ঘুরলো। ইনায়া আরাফের বুকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আরব ঠোঁটটা এগিয়ে দিতে যেতে লাগলো। হুট করে খিলখিল করে হাসির শব্দ শুনে ইনায়া আরব চমকে উঠলো। দুজন তাড়াতাড়ি করে সরে গেল। ইনায়া আরব সবাইকে দেখে লজ্জা পেয়ে গেল। ইনায়ের ভাবি আর কাজিনরা ভেতরে ঢুকলো। ইনায়ের ভাবি বলল, ভুল সময় আসার জন্য দুঃখিত। ছাদে যাচ্ছি, আপনারা কি যাবেন? আসছি। ইনায়কে লজ্জা পাওয়া দেখে ওর এক কাজী বলে ওঠে, আজ একটা কিউট জামাই নাই বলে এভাবে কিস করতে আসে না। ইনায় মারতে যাবে, সবগুলো দৌড়ে হাসতে হাসতে চলে গেল। ইনায় আরফের দিকে তাকালে আরফ মিটি মিটি করে হাসলে ইনায় মারতে যাবে। আরফ রুম থেকে বের হয়ে গেল। ইনায় আরফকে নিয়ে ছাদে চলে গেল। আরফ সবাইকে সালাম দিল। আরফ রকি স্বপ্নাকে দেখে থমকে গেল। আরফ হাত ধরতে ইনায় হাসি মুখে ওদের কাছে চলে গেল। সবাইকে দুইজন সালাম দিল। রকির মা মুখ ভেঙচে দিয়ে বলল, আমার ছেলেকে ধোকা দিয়ে তো দেখি ভালোই সুখে আছোস। 1 মাস শ্বশুরবাড়িতে থেকে আসলি। খালামণি, দয়া করে অতীতের কোনো কথা বলবেন না। এখানে আমাদের জন্য সবাই এসেছে, এটা নিয়েই থাকেন। অতীতে সব কিছু বাদ। রকি স্বপ্নাকে বিয়ে করছে, আমার বোন আরাফকে বিয়ে করছে। দুজনেই দুজনের মতো থাক। রকির মা চুপ হয়ে গেল। ইনায় বসে পড়ল। আরাফ ইনায়ের পাশে বসলো। সবাই হাসাহাসি করতে লাগলো আর কথা বলতে লাগলো। এদিকে আরাফ মাঝে মাঝে ইনায়ের সাথে দুষ্টুমি করতে লাগলো। স্বপ্না বিষয়টা লক্ষ্য করতে লাগলো। ইনায় আরাফের দিকে রাগি লোক নিয়ে তাকালি। আরাফ অসহায়ভাবে তাকালো। ইনায় কিছু বলল না। হঠাৎ করে ইনায়ের ফোন বেজে উঠলো। রূপা বলে উঠল, কে ফোন দিল? আমার শাশুড়ি। তোর শাশুড়ি ননদের এত প্রশংসা শুনলাম, কল লাউড স্পিকারে দে, শুনি কি বলে। ইনায় কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কি করছো? আর গিয়ে তো দেখি ভুলেই গেলে। ছি, এসব কি বলেন? ভুলে কেন যাব? আম্মু আসলে ফোন চার্জে দিয়েছিলাম, আর সবাই এসেছে, সবার সাথে গল্প করছি। ও আচ্ছা, আমি মনে হয় বিরক্ত করে ফেললাম। ওকে কথা বলো, আমি পরে কথা বলছি। না আম্মু, সমস্যা নেই। ভাবি, আই মিস ইউ। ওরে আমার সোনা বনু, মিস ইউ টু। তোমাকে না কত আসতে বললাম, আসলে না। আম্মু এখানে একা একা, আর এখন পরিষ্কার সামনে। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমার কান্না পাচ্ছে। দূর পাগলি, আমি কি একেবারে এসেছি নাকি? আমি তো যাব। আঙ্কেল আন্টির কাছে দেন, আমি ওনাদের বলে দিই তাড়াতাড়ি যেন আপনাকে পাঠিয়ে দেয়। আতিয়ার কথা শুনে ইনায়ের আম্মু ফোনটা নিলে আতিয়া সালাম দিল। ইনায়ের আম্মু সালামের উত্তর নিয়ে বলল, তোমাকে আসতে বললাম, আসলে না। সকালে গাড়ি পাঠিয়ে দিব, তুমি তোমার আম্মুকে নিয়ে চলে এসো। আন্টি, আমার ভাবিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েন। ভাবিকে ছাড়া ভালো লাগছে না। আপনারা আমাদের বাসায় এসে থাকেন, এটা সব থেকে বেস্ট অপশন হবে। ওকে ছোট সোনা, তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেব, তুমি চলে এসো। এখানে তোমার ভাবি আছে, আমি আছি, তোমার পড়ার হেল্প করতে পারবো। লাভ ইউ আন্টি। লাভ ইউ টু সোনামণি। পিচ্চি ভাবিকে এত মিস করছো? চলে আসো এখানে, তোমার অনেক বোন পাবে। আমরাও কিন্তু খারাপ না, ভাবির থেকেও কিন্তু ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার জন্য গাড়ি পাঠাই, তুমি চলে আসো। এখানে দেখো কত মানুষ, আমরা আড্ডা দিচ্ছি। ইভা সবাইকে দেখাতে লাগলো। ইভা সবাইকে সালাম দিল। ইভা সবাই আতিয়া আর ওর আম্মুর সাথে কথা বলো। কথা শেষ হলে কল কেটে দিল। সবাই আতিয়ার প্রশংসা করতে লাগলো। ইনায়ের আম্মু বলে উঠল, হ্যাঁ ঠিক বলেছ, মেয়েটা এত কিউট। ভিডিও কলে কথা হয়তো এমনভাবে আমাদের সাথে কথা বলছিল, মনে হচ্ছিল না ওর সাথে আমাদের প্রথম কথা হচ্ছে। শফিক তো ওকে সোজা মেয়ে বানিয়ে নিয়েছে। দুজনে মিলে এমনভাবে কথা বলবে মনে হবে বাপ মেয়ে। সবাই হেসে দিল, রকির ফ্যামিলি বাদে। রূপা হঠাৎ করে বলল, আচ্ছা, আমার একটা জিনিস সে খুব খটকা লাগছে। আরাফ, কিছু মনে করো না,
তোমরা যেখানে থাকো সেখানে মানুষজন তো তোমার আম্মুর মতো এত সুন্দর গুছিয়ে কথা বলতে বা এত সুন্দরভাবে নরম সুরে কথা বলতে পারে না। বাট তোমার আম্মুকে দেখে মনে হয় না উনি ওই বস্তি থেকে। ওনার কথা বলার ভঙ্গি একদম অফিসের বসদের মতো। তোমার আম্মুর পড়াশোনা কত দূর? আমি ঠিক বলতে পারবো না আম্মু তার বিষয়ে কোনো কিছু বলেন না। আর আম্মুর মুখের উপরে কথা বলার সাহস আমাদের দুইজনের নাই। তোমার আব্বু কোথায়? বলতে পারি না। বাপের নাম জানো তো নাকি? যে ধরনের কথা বলার স্টাইল, কত ছেলেকে যে পটিয়েছে কে জানে। রকির আম্মুর কথা শুনে আরাফ রাগে দাঁড়িয়ে গেল। আরাফ নিজেকে কন্ট্রোল করে বলল, আপনি আমার গুরুজন, এমন কোনো কথা বলেন না। আমার আপনার সাথে বেয়াদবি করতে হয়। আফা, বাজে কথা বন্ধ করো। হ্যাঁ, আমি ওদের উপরে রাগ করে আছি, তাই বলে এই না যে তুমি ওই ভদ্র মহিলাকে নিয়ে বাজে কথা বলবে। কাকে ভদ্রমহিলা বলো খালা? ওই মহিলাকে তো আমি অনেকবার হোটেলে দেখেছি। ও হ্যাঁ, আমারও মনে পড়েছে। কথা তো সত্যি, আমিও অনেকবার দেখেছি হোটেলে। রেস্তোরাঁর একটা লোকের সাথে দেখেছিলাম, মাস্ক পরে অবস্থায় ছিল। আমার একটা পিকের ভেতরে তো আছে, ওয়েট দেখাই। বাজে কথা বন্ধ করবেন। স্বপ্না পিকটা বের করলো। আরাফ হাতে নিতে হাত মুঠো করে ফেললো। স্বপ্না বলে ওঠে, আমাদের কয়েকবার মিটিং পড়ছিল ওইখানে, মনে আছে কি? আমি ওখানে দেখেছি। আর উনি গেলে যায় 10টার দিকে। কোথাও ভুল হচ্ছে। আম্মু তো বন্ধু হয়, আর আমি 1 মাস ওনার সাথে থাকছি। উনি কখনোই খারাপ কাজ করতে পারেন না। উনি ধার্মিক একজন মহিলা। হয়তো কোনো ভুল হচ্ছে। এই পিক দেখ ভালো করে, তোর ধার্মিক শাশুড়ি ওই লোকটা আর তার হাত ধরে আছে, আর তার মুখে হাসি কি। সবাই নানা কথা বলতে লাগলো। আরাফ সহ্য করতে না পেরে রুমে চলে গেল। আরাফ রাগে ফায়ার হয়ে যেতে লাগলো। ইনাই আরাফের সামনে এসে বলল, আরাফ, আম্মু এমন কোনো কিছু করতে পারেন না। হয়তো ওনার কোনো ভাই বা বন্ধু এমন কিছু হবে। উনি খারাপ কিছু করতে পারেন না, আমার বিশ্বাস হয় না। আমি বাসায় যাব। আমিও যাব তোমার সাথে। আরাফ, রাগ করে চলে যেও না। আগামীকাল খানভিলায় আমাদের ইনভাইট করা হয়েছে। ইনাইয়ের আম্মুর কথা শুনে দুজন অবাক হয়ে গেল। ইনাই বলে ওঠে, হোয়াট? খান ভিলা থেকে ইনভাইট এসেছে মানে? মাথা ঠিক আছে? আমাদের মতো মানুষকে তো ওরা চেনার কথা না, সেখানে কিভাবে আমাদের ইনভাইট করবে? এই দেখো, আমার জন্য সবাইকে দিয়েছে। শুনো, তোমার জামাইকে ন্যাকামি কম করতে বলো। আমাদের এখন ভালো সুযোগ, আমাদের 2 কোম্পানি ভালো জায়গায় নেওয়া যাওয়া। আমি বুঝলাম না, ফাপড় কেন মারছো? আর খবরদার আমার জামাইয়ের সাথে ভদ্রভাবে কথা বলবে, না হইলে তোমার কপালে দুঃখ আছে। আমার আগের রূপে ফিরতে বাধ্য করো না। এইবার যদি ফিরে আসি মেরে ফেলবো একদম। ইনাইয়ের কথা শুনে রকি ভাই নিচে চলে গেল। ইনাইয়ের আম্মু বলল, আরাফ শান্ত হও, তুমি নিশ্চয়ই তাদের সম্পর্কে জানো। জি, আপনাদের সাথে দেখা হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে থাকো। আর উনি তোমার মা, তুমি এমন কোনো ব্যবহার তার সাথে করো না। তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলো কার সাথে ছিল বা কে হয়। জি। ইনাইয়ের আম্মু বুঝে চলে গেল। আরাফ খাটে বসে পড়লো। ইনাই ভাবতে লাগলো, কিভাবে হতে পারে নাম্বার 1 কোম্পানির ভিলায় আমাদের মতো ছোট কোম্পানির মানুষদের ইনভাইট করলো কিভাবে? আর এই রকির জন্য তো কখনোই না। ইনাইয়ের ফোন বেজে উঠলো। ইনাই কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে ইনাই আরাফকে বলল, আরাফ ঘুমাও, এত চিন্তা করো না। আচ্ছা, রকির জন্য কি ওনারা ইনভাইট করছে? জানি না, বাদ দাও। ইনাই আরাফকে বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো রূপা ডাকে। আরাফ উঠে দরজা খুলে দেখে রূপা। রূপা ভিতরে ঢুকে বলল, ইনায়া ওঠে। কি হয়েছে ভাবি? ওনারা গাড়ি পাঠিয়েছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। কিছু বুঝলাম না, ওনারা কেন গাড়ি পাঠালো? এসব কি হচ্ছে? কি জানি, বুঝতে পারছি না। আমাদের আত্মীয় স্বজনের যাদের কোম্পানি আছে সবাইকে দেখি ইনভাইট করেছে। তাই তো। যা, দুইজন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আরাফের কিছু শপিং আছে, ওকে করিয়ে দিয়ে নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি যা। আরাফিনে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হয়ে গেল। আরাফকে শপিং করিয়ে দিয়ে নিজেই শপিং করে আসলো। তারপর সবার সাথে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লো। খানভিলায় চলে গেল। গাড়ি থেকে নেমে চারিপাশ দেখতে লাগলো। সবাই মুগ্ধ হয়ে দেখতে লাগলো। বসার রুমে চলে গেল। ওখানে দেখলো ইনায়ের আত্মীয় স্বজন ছেড়ে কেউ নেই।
আরাফ ইনায় গেস্ট রুমে প্রবেশ করলো। ইনায় আরাফকে দেখে খান সাহেবের বড় ছেলে আর মেয়ে এসেছে। সোজা আরাফ ইনায়কে ওয়েলকাম জানালো। সবাই অবাক হয়ে গেল। বড় ছেলে রাফি বলে উঠল, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। আরাফের ইনায়কে সবার থেকে বেশি ট্রিট করতে লাগলো। রকি কথা বলতে আসলে পাত্তা পেল না। আরাফ ইনায়কে বসতে দিল। আয়াত এসে আরাফের মাথায় হাত বুলিয়ে বলল, মাশাআল্লাহ। ইনায় রাগ হতে লাগলো, বাট কিছু বলল না। আয়াত বলে উঠল, ড্যাড। আয়াতের কথা শুনে সবাই দরজার দিকে তাকালে দেখে খান সাহেব ভিতরে প্রবেশ করলো। সবাই সালাম দিল। সবাই একসাথে দাঁড়িয়ে সম্মান দিল। খান সাহেব নিচে নেমে ইনায় আরাফের সামনে আসলো। আরাফকে বলো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? খান সাহেব আরাফকে বুকে জড়িয়ে নিতে যাবে, সাথে সাথে রাফি ধরে ফেলো। কিছু ইশারা করলে খান সাহেব নিজেকে সামলে নিল। আরাফিনাকে বসতে দিল। খান সাহেব সামনের চেয়ারে বসে বলল, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে কেন রেখেছি আপনারা নিশ্চয়ই জানেন। আমি চাচ্ছি ছোট কোম্পানিগুলোকে একটা করে সুযোগ দিব। খান সাহেব সবার সাথে কথা বলছি হেসে হেসে আরাফ বলে ওঠে, উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না আমাদের দুইজনকে এত ভালো ট্রিট ওনারা করবেন। বাট একটা জিনিস বুঝলাম না, ওনারা তোমাকে দেখে কেমন চেহারা পরিবর্তন হয়ে গেল। আবেগময় মনে হইলো। মাঝে মাঝে ওনারা তোমার দিকে তাকাচ্ছিল। উপরের দিক থেকে ওনার ফ্যামিলির মানুষ তোমাকে আর আমাকে দেখছিল। আরে ধ্যাত, আমাদের মতো দুইজনকে কেন দেখবে? আর ওনারা কারা মনে হয়? ইনে কিছু বলতে যাবে, হুট করে দরজার দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। ইনে ইশারা করলো, দেখলো আরাফের আম্মু ফোনে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করলো। আরাফদের খেয়াল না করে চলে যাচ্ছিল। আরাফ ডাক দিতে যাবে, সাথে সাথে ইনায় আরাফের মুখ ধরে ফেলো। আরাফের আম্মুকে সবাই সালাম দিয়ে সম্মান করলো। আরাফের আম্মু সোফায় বসলে কয়েকজন কাজের লোক এসে পানি দিল। আরাফের আম্মু হুট করে রেগে যেতে দেখলো। আরাফের আম্মু উঠে সোজা গেস্ট রুমে এসে বলল, হচ্ছেটা কি এসব? ভিতরে প্রবেশ করলে আরাফের আম্মুর চিৎকার শুনে সবাই আরাফের আম্মুর দিকে তাকালো। ইনের আব্বু আম্মু অবাক হয়ে গেল। আরাফের আম্মু রেগে বলে উঠল, তোমাদের সাহস কি করে হয় এখানে আরাফকে নিয়ে আসা? রাহেলা, শান্ত হও। এভাবে কথা কেন বলছো? শান্ত হব মানে? তুমি কি শুরু করেছো? আম্মু, আপনি কার সামনে কথা বলছেন? আম্মু শান্ত হন। আরাফের আম্মু রেগে বসার ঘরে সবকিছু ভাঙচুর করতে লাগলো। সবাই বের হলো। উপর থেকে সবাই দৌড়ে নিচে নামলো। খান সাহেবের মা এসে রাহেলাকে বলল, কি হয়েছে? এত রেগে কেন আসো? আপনার ছেলের সাহস কি করে হলো আমার আত্মীয় স্বজনদের এখানে নিয়ে আসা? কোন সাহসে ওই এখানে আরাফকে নিয়ে আসলো? রাহেলা, তুমি যা ভাবছো ভুল ভাবছো। মম, তুমি ভুল ভাবছো। মম, শান্ত হও। মানে? একটা কথা বলবে না তোমরা? তোমাদের আমি বারবার বলেছি ওর 18 বছর হোক, তারপরও তোমরা সবাই ওদের এখানে নিয়ে এসেছো। আরাফের আম্মু কথাগুলো বলে রাগে কাছে যাচ্ছিল সব ভেঙে ফেলতে লাগলো লাঠি দিয়ে। আরাফ এগিয়ে যেতে নিবে, সাথে সাথে রাফি হাত ধরে ফেলল। রাফি বলে ওঠে, ভাই যাস না, মম রেগে গেছে। মহান শক্তির সাথে পারবি না, ড্যাড সামলাতে পারবে। এইসব কি বলেন? উনি আমার আম্মু, আপনি কেন মম বলছেন? আর আমাকে কেন ভাই বলেন? কুল, তুই আবার রাখিস না ভাই। খান সাহেব সোজা আরাফের আম্মুকে পেছন থেকে শক্ত করে ধরলো। আরাফ খান সাহেবের হাত ধরে টান দিতে মারতে যাবে, সাথে সাথে হাত টান দিয়ে নিয়ে এসে বলল, এইখানে যাও না। তুমি কোন সাহসে নিয়ে আসলে? আমার উত্তর দাও। আমার এত বছরের কষ্ট তুমি নষ্ট কেন করলে? তুমি আমাকে আমার সন্তানের চোখে খারাপ করার জন্য নিয়ে এসেছো? তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য নিয়ে এসেছো? সবাই বলাবলি করতে লাগলো। খান সাহেব আরাফের আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুইট হার্ট, তুমি আমাকে ভুল ভাবছো। আমি রাফি জিজ্ঞেস করে দেখো, ওনারাও জানে না। ওনারা জানে আমি নতুন উদ্যোগ নিয়েছি। আর আরাফকে জিজ্ঞেস করে দেখো আমি ওদের কিছু বলছি নাকি। ওরা এখানে কেন এসেছে নিজেই জিজ্ঞেস করো। আমাকে ছাড়ো, তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নাই। তুমি ওকে এখানে কেন নিয়ে আসলে? তুমি আমাকে ওর সাথে একটু দেখা করার সুযোগ দাও না। আমি কি আমার সন্তানকে একটু কাছ থেকে দেখার সুযোগ পাবো না? আমি তো বাবা, আমি আমার ছেলে মেয়েকে কাছে পাওয়ার যোগ্যতা রাখি না। আমি এখানে মোটেও ওদের পরিচয় দিই নাই। আরাফকে তুমি জিজ্ঞেস করে দেখো। খান সাহেবের কথা শুনে সবাই যেন থমকে গেল। আরাফ বলে ওঠে, কি বলেন আপনি? সন্তান মানে কিছু বুঝলাম না, কিসের বাবা? তুমি নিজেই দেখো। তুমি যদি এখানে এসে এমন সিনক্রেট না করতে, ওই কিছুই জানতো না।
আমি অত কিছু জানি না, তুমি কেন নিয়ে আসলে ওকে? মম, আমরা একবার ওদের সামনে প্রকাশ করি নাই। মম, দয়া করে শান্ত হও। মম, আমাদের এই ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের ভাই বোনকে আমরা সামনে থেকে দেখি কত বছর ধরে। তুমি আমাদের যেতেও দাও না। দুবার শুধু গাড়ির ভিতর থেকে দেখেছিলাম। ড্যাডকেও তুমি যেতে দাও নাই। পরে আমি রাফি প্ল্যান দেই। ড্যাড ভয় পাচ্ছিল তুমি রেগে যাবে এমন কাজ করলে, বাট আমরা সাহস দিয়েছি। বৌমা, রেগে থেকো না। দেখো, আমাদেরও তো ইচ্ছে করে ওদের সাথে দেখা করার, তুমি কোনোভাবে তোমার ঠিকানাও দাও না, আবার ওদের আশেপাশে যেতে না করে দিয়েছো। তুমি যেভাবে চাইছো সেইভাবে তো ওরা বড় হইছে। আরাফ বিয়েও করেছে, তুমি নিজেই বিয়ে করিয়েছো। আমারও কিন্তু রাগ হয়, আমাদের বাড়ির ছেলের বিয়ে নাকি কাজী ডেকে করিয়ে দিয়েছো, কাউকে জানানোর প্রয়োজন মনে করো নাই? দেখো, রাগ করলে আমরাও করতে পারি। আরাফের আব্বু কিছু বলতে যাবে, আরাফের আম্মুর দিকে তাকিয়ে বলো, আমাদের দুই ভাই বোনের চোখের সামনে এমন পর্দা কেন দিয়েছ? তোমাকে আমার আম্মু বলতেও ঘৃণা হচ্ছে। তুমি আমাদের সাথে এমন কেন করছো? আরাফ, আমাকে ভুল বুঝিস না, আমার পুরো কথাটা তুই শোন। কোনো কথা শোনার কোনো দরকার নাই, তুমি শুরুটাই মিথ্যা দিয়ে করছো। আরাব বাবা, রাগ করো না। তোমার আম্মু যা করছে তোমাদের দুইজনের ভালোর জন্য করছে। এইখানে কিছু কারণ আছে যার কারণে তোমার আম্মু এমন কাজ করছে। আরাফ কোনো কথা না বলে বের হয়ে যেতে লাগলো। আরাফের আম্মু বলে উঠল, দরজা বন্ধ হয়ে যাও। সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। আরাফ রাগে পিছনে ঘুরে বলল, দরজা বন্ধ কেন করলেন? আমার কথা না শুনে যাবে না। আপনার কথা শোনার কোনো ইচ্ছে আপাতত আমার নাই। দরজা খুলে দেন, না হইলে আমি ভেঙে ফেলবো। লাভ নাই, এটা ভাঙার ক্ষমতা কোনো মানুষের নাই। এইটা সম্পূর্ণ এআই দিয়ে আমাদের কথা মতো চলে। মানে কি বোঝাচ্ছেন আপনি? কি সব জায়গায় ক্ষমতা দেখাবেন? আপনি মা হয়েছেন বলে কি যা ইচ্ছে তাই করবেন? মানে কি আপনি কি আমাদের দুই ভাই বোনকে পুতুল পাই? আরাফ রেগে সজোরে দরজায় ঘষি মারল। আরাফের আঙুলে কিছুটা ছড়ে গেল। আরাফের আম্মু এনে দৌড়ে আসলো। আরাফের হাত ধরতে যাবে, সাথে সাথে আরাফ বলো, খবরদার, হাত ধরবেন না। দাদিমা এসেছে। আরাবকে ধরে সোজা বসিয়ে দিয়ে বলল, তোমার কারো সাথে কথা বলা লাগবে না, তুমি আমার কথা শোন। আমি তোমার দাদিমা, নিশ্চয়ই তুমি আমাকে অসম্মান করবে না। দরজা খুলে দেন, আমি এখান থেকে চলে যেতে চাই। শোনো, তুমি রাগ করছো মানছি, বাট তুমি কি জানো তোমার আম্মু কেন এমন বিলাসবহুল জীবন রেখে তোমাদের দুইজনকে মধ্যবিত্তর মতো কেন থাকছে? জানতে চাই না। জানা উচিত তোমার। তার আগে আমি তোমাকে বলি, আমার সন্তান একমাত্র তোমার আব্বু। আমার স্বামী মারা যাওয়ার পর এই সব তোমার আব্বু আর তোমার আম্মুর কাঁধে এসেছে পড়ে। তোমার আম্মু একজন জাজ ছিলেন, উনি সব ছেড়ে কোম্পানি জয়েন হয়। তোমরা ভাই বোন 6 জন। আর দুইজন কোথায়? এখানে তো ওনারা দুইজন, আর আমি আর আতিয়া। একজন মারা গেছে, আরেকজন কোমায়। হোয়াট? আমার পুরো কথা শোনো। আরাফ আর আয়শা দুইজন জন্ম হয়েছিল, প্রথম সন্তান। সবাই ওদের অনেক আদর করত। ওদের আবদার কখনোই অপূর্ণ থাকতো না। এমন কিছু নাই যে ওদের দেওয়া হইতো না। ওদের আদরে আদরে সবাই মাথায় তুলে ফেলেছিলাম। একটা ফুলের টোকাও লাগতে দেয় নাই আমরা। অথচ ওরা যত বড় হতে থাকে তত বেয়াদবি শুরু হয়। কাউকে মানতো না, গরিবদের মানুষ মনে করতো না, যা মন চাইতো তাই করত। এমনকি বন্ধুদের সাথে নেশায় ডুবে যায়। মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলতে আসতো। একদম বেপরোয়া হয়ে গেছিল। আয়াত, রাফিও অনেকটা বাজে পথে চলে যাচ্ছিল। ওদের বাহিরে পড়াশোনা করার জন্য পাঠানো হয়েছিল। ওরা বিগড়ে গেছিল। এখন ওরা অনেকটা ভালো হয়েছে তোমার জন্মের পর। আর তোমার বড় ভাইয়ের মৃত্যু পর ওই এমন বিগড়ে গেছিল। ওকে ভালো করার জন্য নেশা ছাড়ানোর জন্য মানুষ রাখা হয়েছিল, বাট ওই নেশা না পেয়ে মারা যায়। আয়শা মাতাল হয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকে কোমায় সে। আরাফের আম্মুর দিকে তাকাতে দেখে চোখে পানি। আরাফের আম্মু বলো, নিজের সন্তানের মৃত একজনকে কোমায় দেখে কোন মা ঠিক থাকতে পারে? তোমার 4 বছরের মাথায় আতিয়া হুট করে পেটে চলে আসে। আমি তোমাদের দুইজনকে মানুষের মতো মানুষ করে তুলতে চাইছি। আমি আর আমার সন্তানদের হারাতে চাই না।
বড় সন্তানকে হারিয়ে আমি বুঝতে পারছিলাম না কি করব। পরে আমি এই সিদ্ধান্ত নেই, আমি তোমাদের দুইজনকে মানুষের মতো মানুষ করব। টাকার মর্ম কি, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, তোমাদের দুইজনকে আমি ছোট থেকে এত কঠোরভাবে রেখেছি, যার জন্য আজ তোমরা দুইজন একজন ভালো মানুষ হয়েছ। বস্তির এমন কেউ নাই যে তোমাদের প্রশংসা করে না। আমি তোমাদের বলতাম 18 বছর হইলে আমি তোমাকে নিয়ে চলে আসতাম। আরাফের আম্মু কান্না করতে লাগলো, সবাই কানাঘুষো করতে লাগলো। ইনায়ের আম্মু বলো, আরাফ, রাগ করে থেকো না। ওনার ভিতরে কি চলছে তা উনিই আর আল্লাহই ভালো জানেন। এত কিছুর পর উনি যে এত স্ট্রং আছে এটাই অনেক। তোমাদের কথা ভেবে উনি নিজে এই বিলাসবহুল জীবন ছেড়ে তোমাদের সাথে ওখানে পড়ে আছে। আম্মু, আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আরব দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়েছিল। আরব বলে ওঠে, সরি, আপনাদের সামনে এভাবে সিন ক্রিয়েট করাটা আমার ঠিক হয় নাই। সবাই বলে উঠল, না, আপনাকে সেলুট, এমন একজন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার সিদ্ধান্ত চমৎকার ছিল। সবাই সবার সাথে কুশল বিনিময় করলো, সবাই আড্ডা দিতে লাগলো। আর কোম্পানির ব্যাপারগুলো খান সাহেব তার কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ দিয়ে দিল। আরব ইনার জন্য সবাই গল্প করতে লাগলো। 3টার দিকে সবাই বের হয়ে গেল। আরব ওর আম্মু ইনায় চলে গেল। রূপা বলে ওঠে, ইনায়কে অপমান করলো, তাদের মুখগুলো দেখেছো? এখন ইনায়ের নাম্বার 1 কোম্পানির মালিকের ছেলের বউ। সবাই হাসতে লাগলো। স্বপ্নার আম্মু স্বপ্নাকে গুথা দিয়ে বলে, খেয়ে কাজ পাস নাই, দেখ ইনায়ের ভাগ্য। আর কি রকি, কচু পাইছস, বিয়ে করলি? কইলাম ভালো দেখে বিয়ে দিব, রামচিকা একটা। সবাই হাসতে লাগলো। রকির মা রকি ফুসফুস করতে লাগলো। এদিকে আরবকে নিয়ে বাসায় চলে গেল, আর ইনায়া ওর ফ্যামিলির সাথে চলে গেল। আরব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে শুয়ে পড়ল। আতিয়া স্কুল থেকে এসেছে, দেখে আরবের রুমে দরজা খোলা। আতিয়া দৌড়ে গিয়ে বলল, ভাবি। আতিয়ার ভাবি বলে। আরব ফ্রুকুচকে তাকালো। আতিয়া বলে ওঠে, ভাবি কই? ওর সাথে ঝগড়া হয়েছে, আসবে না। হোয়াট? তুমি ভাবির সাথে কেন ঝগড়া করছো? আতিয়ার কথায় কিছু বলতে যাবে, সাথে সাথে ইনায় কল আসলো। আরব কলটা রিসিভ করতে আতিয়া চিল্লিয়ে বলল, আমার কানে শুনো না? কেন ভাবির সাথে ঝামেলা করছো? তুমি ভাবিকে এখন সরি বলে নিয়ে আসবে। আরব মিটি মিটি হাসতে লাগলো। ইনায়ের পাশে রুভাইবা আতিয়ার কণ্ঠ শুনে অবাক হয়ে বলল, এই আতিয়া, কি হয়েছে? কি বলছে? আরব পিছন ক্যামেরা দিয়ে বলল, ভেবেছে তুমি আসছো, রুমে এসেছে দেখে আমি তাই মজা নিতে বলছি। ঝগড়া হয়েছে, আসবে না, এতে ম্যাম রেগে আছে। আরাফের কথা শুনে হেসে দিল। ইনায় আতিয়াকে ফোন দিতে বলল। আতিয়া ফোন নিলে ইনায় আতিয়ার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আতিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ইভা বলতে লাগলো, তোর বোনের ভাগ্য এমন মিষ্টি একটা ননদ পাইছে। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ওকে, দুজনে কথা বলো, আমরা যাই। এভাবে চলে গেল। ইনায় আরাফের দিকে তাকালে আরব চোখ টিপ মারলো। ইনায় মিটি মিটি হাসতে লাগলো। ইনায় বলে উঠল, আমার না সহ্য হচ্ছে না, তুমি চলে আসো না। আমি না কতবার চাইলাম, দিলে না। দূর, কে জানতো রাগারাগি হবে। জান, প্লিজ আসো না। যেতে পারবো না, বিয়ে আবার নতুন করে হবে, তারপর বাসর রাত আসবে। আরব কথাগুলো বলে লুচ্চাদের মতো করে ইনায় রাগে লোক নিয়ে বলল, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমার আদর পাচ্ছে, আমি নিজেই চলে আসবো নাকি? চলে আসো। শাশুড়ির নতুন রূপ দেখে আমি ভয় আছি। আল্লাহ, কি রাগী বাবা। নিজেই মনে হয় ভালো মানুষ। আমি চিপায় কলে পড়ছি, বউ ও রাগী মাফিয়ার লিডার ছিল। আর আম্মু তো কি বলবো, দুইজন যদি দুই পাশ থেকে ধরে আমার জীবন শেষ। জিব্বায় কামড় মারবো। কামড় দিতে চাইলে চলে আসেন। এতদিন অপেক্ষা করছি, আর কয়েকদিনেরই তো ব্যাপার। আমার আদর পাচ্ছে, এখন আমি কয়েকদিন অপেক্ষা করতে পারবো না। আমার শাশুড়ি কত রোমান্টিক, লুকিয়ে বউয়ের সাথে দেখা করত। সো সুইট। আমার শ্বশুর কত রোমান্টিক, লুকিয়ে বউয়ের সাথে দেখা করত। সো সুইট। বাট এই আনরোমান্টিকের জন্ম কেমনে দিল? ওই ফাজিল শ্বশুর শাশুড়িকে নিয়ে কেউ এইসব বলে? ও তো কিছু জানি না। আমাকে যদি ভালোবাসো তাহলে আসবে, আর যদি না আসো তাহলে বুঝবো ভালোবাসো না। এনে কল কেটে দিল। আরব রাকিবকে কল দিল। আরফের কল পেয়ে রাকিব রিসিভ করে বলল, হ্যাঁ দোস্ত, বল। তোর বাইকটা দিতে পারবি? রাতে একটু বাইক লাগবে। নিয়ে যা। আমি আসলে তুই বাইক বের করিস। ওকে।
আরব রাকিবের সাথে কথা বলে ঘুমিয়ে গেল। রাত 12টার সময় আরব রাকিবের বাইক নিয়ে চলে গেল ইনায়াদের বাসার পেছনে। গেটের সামনে বাইক থামিয়ে গাছ বয়ে ভিতরে নামলো। আরব গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ইনায়ের রুমের সামনে গিয়ে কল দিল। ইনায়া কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কে? ওই ঘুমিয়ে গেছো নাকি? তুমি কেন কল দিয়েছো? বারান্দায় আসো। আর দড়ি নিয়ে এসেছো? কেন? আসো। ইনায়া খাট থেকে নেমে বারান্দায় আসলে নিচে তাকাতে ইনায় ভ্রু কুঁচকে তাকালো। আরব বলে উঠল, পাইপ বয়ে উঠবো নাকি? ওয়েট দিচ্ছি, দড়ি দেই। আরবকে দড়ি দিলে রূপা জানালা খুলে আরবকে দেখে ইচ্ছে করে পানি ঠেলে দিলে। আরব তাকে বলো, ভাবি। রূপায়না হাসতে লাগলো। রূপা হাসি মুখে বলো, ওগো শোনো, চোর এসেছে। ভাবি মজা নিও না। সবাই ঘুমিয়ে গেছে, দরজা দিয়ে আসা বাদ দিয়ে ওভাবে চোরের মতো কেন এসেছো? লুকিয়ে প্রেম করতে আসলাম। আসতে বলেন, সবাই উঠে গেলে চোর ভেবে সত্যি মারবে। আরফের কথা শুনে ইনায়ের রূপা হাসতে লাগলো। আরফ ইনায়ের দিকে রাগি লোকে নিচে তাকাতে নিচতলা থেকে ইনায়ের আব্বু আরফকে দেখলো। ইনায়ের আম্মু তাকে বলো, তোমার আর আমার কথা মনে পড়ে যাচ্ছে। মনে আছে তুমি একবার আমাকে চিঠি দিতে এসেছিলে? ভাবি তোমাকে চোর ভেবে কি মাইরি না দিয়েছে। বাট ওই তো আমার মেয়ের জামাই, এভাবে নিয়ে আসার কি দরকার ছিল? যাই ভিতরে নিয়ে আসি। এটা কি করতে যাচ্ছ? আমাদের দেখলে শরম পাবে। দড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেল। বৌমা আছে, ভিতরে নিয়ে আসবে। দুজন কথা বলতে লাগলো। রূপা বলে উঠলো, দরজা খুলে দিয়ে আসো। আরাফ এখন দিয়ে এসেছো না? আসছি। আরব চলে গেল। ইনায় দৌড়ে নিচে নেমে দরজা খুলে দিল। আরব শক্ত করে জড়িয়ে ধরলে ইনায় বলে উঠলো, ছাড়ো ভাবি, উপর থেকে দেখছে। আরব তাকে দাঁত কেলিয়ে হাসি দিলেই রূপা মিটি মিটি হাসতে লাগলো। ইনায় আরবের রুমে চলে গেল। রুমে যেতে আরব দরজা লাগিয়ে দিল। ইনায়কে খাটের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আজ যদি বাচ্চার আম্মু করে দিব। ফাজিল বদমাইশ। ইনায় লজ্জা পেলে আরব ইনায়ের পা ধরে টান দিয়ে ইনায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। ইনায়ের লজ্জা সরিয়ে দিতে চাইলে আরব দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। ইনায়ের গলা থেকে কিস করতে করতে নিচের দিকে যেতে লাগলো। পেটের কাছে গেলে ইনায়ের চোখটা বন্ধ করে পেটের সাথে চেপে ধরো। ইনায় উত্তেজিত হয়ে আরবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আরবের উপরে উঠে গেল। আরবের শার্ট প্যান্ট খুলে ঝাঁপিয়ে পড়লো। ইনায় আরবকে পাগলের মতো চুমু দিতে লাগলো। দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লো। দুজন আদর করতে লাগলো। অনেকক্ষণ ধরে আদর করতে লাগলো। আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। ইনায় আরবকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, বাবু। আরো আদর করব। না। কেন? আরো একটু করি। না, ব্যথা পাচ্ছি। আরব বুকের দিকে তাকাতে ইনায় লজ্জায় মুখ সরিয়ে দিয়ে বলল, ফাজিল। সব তো দেখে ফেললাম, হ্যাঁ তো লজ্জা কেন পাও? আমি কি জানি? পাগলি। ইনায় আরবকে নিচে ফেলে উপরে শুয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। অনেকক্ষণ থাকার পর আরব বলে উঠল, যান, থাকো, বের হব। বাহিরে বাইক রেখে এসেছি। কার বাইক? রাকিবের। ভেতরে নিয়ে আসো, এখান থেকে যাও। না, সকালে আম্মু আমার রুমে খুঁজবে, আর সকালে ওই বাসায় চলে যাব। অনেক কাজ আছে, আমাদের বিয়ে, বুঝতেই তো পারছো। আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমারও তো ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে যেতে, বাট যেতে তো হবেই। আর কয়েকদিন পর তো দুইজন একসাথে থাকবো। বাট আর কিছুক্ষণ থাকো। আরব আর কিছুক্ষণ থাকলো। ইনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আরব পাইপ বেয়ে নিচে নেমে চলে গেল। আরব সকালে উঠে গোসল করে নিল। সকালে ইনায় কল দিলে আরব কলটা রিসিভ করে বলো, গুড মর্নিং জান। গুড মর্নিং টু জান। কি করছো? সব গোছাচ্ছি, তুমি কি করো? সবাই মজা নিচ্ছ, তাই রুমে চলে আসলাম। ভাবি সবাইকে বলে দিয়েছে নাকি? বলছিল রাতে চোর এসেছিল ইনায়াকে কিডন্যাপ করার জন্য। চোরটা ইনায়াকে বড্ড মিস করছে, এক সেকেন্ডে দেখি থাকতে পারে না। তাই তখন সবাই বুঝে গেছে, সেই থেকে কাজিনরা সব মজা নিচ্ছিল। আরব হাসতে লাগলো। আরব লাগেজ গুছিয়ে নিলে আতির বলে ওঠে, ভাইয়া তোমার হয়েছে? হ্যাঁ। আব্বু এসেছে গাড়ি নিয়ে। যাও, আসছি। জান, কল কাটছি, বাই। আরব কল কেটে দিয়ে লাগেজ নিয়ে বের হয়ে গেল। ওর আব্বুর সাথে কুশল বিনিময় করে গাড়িতে চলে গেল। আতিয়া খান সাহেবের সাথে কথা বলছিল। খান সাহেবের চোখে পানি গড়িয়ে পড়ল। আতিয়া অবাক হয়ে বলল, আব্বু কান্না কেন করছো? খান সাহেব আতিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার এত মিষ্টি একটা মেয়েকে রেখে আমাকে থাকতে হয়েছে। আগে কেন আমি রাহেলার সাথে থাকলাম না? থাকলে আমার মিষ্টি আম্মুর সাথে থাকতে পারতাম। আব্বু, আমার তোমার উপর অনেক রাগ হতো, বাট আম্মুর ভয়ে কিছু বলতে পারতাম না। আমার স্কুলে সবার বাবা আছে, ওদের বাবারা ওদের ঘুরতে নিয়ে যেত।
ওরা গল্প করতো কত, আমার অনেক খারাপ লাগতো। আর ভাবতাম আমার আব্বু কেন আমাদের সাথে দেখা করতে আসে না। আমার তো অনেক ইচ্ছে করতো, কিন্তু তোমার যে আম্মু, একবার রেগে গেলে তাকে সামলানো অনেক কঠিন। আর এত কষ্ট করে তোমাদের বড় করছে, আমি যদি চাই হুট করে তার প্ল্যান নষ্ট হইলে সে অনেক কষ্ট পাবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। আম্মুকে আপনি অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, এইটা তো স্বাভাবিক। দুনিয়াতে একমাত্র ওয়াইফ লাস্ট পর্যন্ত আমার পাশে থাকবে, তাকে ছাড়া কাকে ভালোবাসবো? তোমার আম্মু আমার লাইফের ফার্স্ট লাভ আর লাস্ট লাভ। খান সাহেব আরাফের আম্মুকে ধরতে যাবে, আরাফের আম্মু রাগী লোক নিয়ে তাকিয়ে বলো, বাচ্চাদের সামনে ফাজলামি করো। আতিয়া মিটি মিটি হাসতে লাগলো। আরাফ ফোন ইনায়ের সাথে এসএমএস করতে লাগলো। ভিড়ার ভেতরে গাড়ি থামলে সবাই নেমে পড়লো। চারজন বাসার ভেতরে গেল। বসার ঘরে গেলে আতিয়া আরাফ সালাম দিল। সবাই আতিয়াকে জড়ি ধরে আদর করতে লাগলো। আতিয়া সবার সাথে পরিচয় হতে লাগলো। রাফি আতিয়াকে জড়িয়ে নিয়ে বলো, আমার কিউট বোনো। আতিয়া বোন আমার মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আতিয়া কথাটা বলে মুখে জড়িয়ে নিল। আতিয়া অবাক হয়ে বলো, আপু আমি তো তোমার অনেক বড় ভক্ত, আমিও বড় হয়ে তোমার মতো ডাক্তার হতে চাইছি। আমি তো বিশ্বাস করতে পারছি না, আমার আইডল আমার আপন বড় বোন। তাই? বাহ, আমার বোন আমাকে আইডল মানে? বোন, আমি তোমার জন্য দোয়া করি আমার থেকে তুমি ভালো করবে। চলো, আমি তোমার জন্য রুম সাজিয়েছি, দেখো পছন্দ হয় নাকি। আরাফ, আমার সাথে আসো। আরব আয়াতের সাথে গেল। আরবকে রুম দেখিয়ে দিল। আতিয়া রুম দেখাতে চলে গেল। আরব রুমে গিয়ে ব্যাগ রেখে দিল। আরব অসমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আরবকে দেখে রাফি বলল, আরাব, গুড নিউজ আছে, তুমি আপুর সাথে দেখা করতে চাইছো। মিরাক্কেল ব্যাপার, আপুর জ্ঞান ফিরেছে। আপুকে বাসায় নিয়ে আসবো, কাউকে বলবো না, চলো নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, চলেন ভাইয়া। আরব রাফির সাথে বের হয়ে গেল। হসপিটালে গেলে রাফি আরব কেবিনে ঢুকে পড়ল। রাফি পাশে বসলে আরাফের বড় বোন রাফিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, পিচি তুই এসেছিস? আর কেউ আসলো না? রাফি বলে উঠল, কেউ জানে না আপু, আমাদের ছোট ভাই আরাফ। আসসালামু আলাইকুম। আরব সালাম দিলে আরাফের বড় বোনের কাছে ডাকলে আরব কাছে গেলে জড়িয়ে ধরে চুমু দিল। আরাফের বড় বোন বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমিও তো বড় হয়ে গেছো ভাই। আম্মু বা কাউকে কিছু জানাও নেই, আমার ওপরে তারা রেগে আছে তাই না? না আপু, তুমি চলো বাসায়, তাহলে বুঝবে। বড় বোনকে রেডি করে নিলে তিনজন বের হয়ে গেল। রাফি এতদিনের সব কাহিনী বড় আপুকে বলতে লাগলো। সব শুনে বড় আপু কান্না করতে করতে বলে, ভাইকে অনেক মনে পড়ছে, চলো না ভাই কবর জিয়ারত করে আসি। আচ্ছা চলো। রাফি গাড়ি ঘুরিয়ে কবরস্থানে নিয়ে গেল। কবরের সামনে তিনজন জিয়ারত করলো। বড় আপু কবরের পাশে বসে কান্না করতে করতে বলে, ভাইয়া আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? ভাইয়া তুই আমাকে না নিয়ে কেন চলে গেলি? তুই তো জানিস ভাইয়া আমি তোকে ছাড়া ভালো থাকবো না। ভাই আমাকে কেন নিয়ে গেলি না? হাওয়া করে কান্না করতে লাগলো। রাফি সামলানোর চেষ্টা করতে লাগলো। আর পাশে বসে বলো, আপু, আল্লাহ যাকে মন চাইবে তাকে নিবে, এভাবে বলতে নাই। তুমি বেঁচে আছো, এটাই আলহামদুলিল্লাহ। তুমি বেঁচে আছো, ভাইয়ার জন্য নামাজ পড়ে দোয়া করবে। এটা তো তোমার ভাগ্য ভালো যে তোমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করার সুযোগ আল্লাহ দিয়েছে। আরফির কথা শুনে বড় আপু স্তব্ধ হয়ে গেল। রাফি বলে ওঠে, আপু আমরা তো আছি, এভাবে ভেঙে পড়ো না, চলো বাসায় যাই। দুজন মিলে বড় আপুকে গাড়িতে তুলে নিল। বাসায় গেলে বড় আপুকে দেখে আরাফের আম্মু আব্বু দৌড়ে এসে জড়িয়ে ধরল। বড় আপুকে চুমুতে ভরিয়ে দিল। সবাই বড় আপুকে আদর করতে লাগলো। 6 দিন পর আরাফ ইনায়ের বিয়ের আসরে বসে আছে। ইনায়কে কবুল বলতে বলে ইনায় বলে, 1 ঘন্টা পর বলবো। ইনায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আরাফের বড় বোন বলল, কেন বোন, এত তাড়াতাড়ি কেন বলবে? আরো দেরি করা উচিত। ইনায় হাসি দিয়ে বলে, ঠিক আছে, আরো 5 ঘন্টা পর। আরে আজব তো, বড় আপু তুমি আমার শত্রু নাকি আমার বোন? আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়াত বলে ওঠে, কবুল কেন বলছো না? আমার ভাই কত তাড়াতাড়ি বলল, আর তুমি এত লেট কেন করছো? আমি কবুল বলবো কেন? ওই তো আমাকে ভালোই বাসে না। সবাই অবাক হয়ে গেল। আরাফ ফ্রুকুচকে তাকিয়ে বলল, ইনায়া, তুমি কি লজ্জা শরমের মাথাকে বসে আছো নাকি? এত মানুষের ভিতরে আমি কিছু বলবো না? যে মানুষ প্রপোজ করে নাই তাকে কেন বিয়ে করব? উঠে চলে গেলাম। আনরোমান্টিক পোলাকে মুই বিয়ে করুম না।
ইনায়ের কথা শুনে সবাই ফ্রুকুসকে তাকালো। আরাফের কাজিনরা বলল, আরাফ এখন প্রপোজ করো। আরাফের ভাই হয়ে আমাদের ভাই হয়ে এভাবে অপমান মেনে নেওয়া যায় না। ঠিক একবারও তো প্রপোজ করলে না। তোমাকে না কতবার ইনায়া বলল। দোস্ত চলে এসেছি। রাকিব গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছে দিল। আরাফ ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, ডিয়ার মোর লাইফ পার্টনার, মোর পার্সোনাল শাকচুন্নি, আপনি কি এই ভূতের বউ হবেন? আরাফের প্রপোজ করা দেখে সবাই ঠাস করে বসে পড়ল। ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাবে। সাথে সাথে আরাফ কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কি হইল? আই লাভ ইউ বলার আগেই অজ্ঞান হয়ে যাচ্ছ কেন? যা, এখন থেকে এমন প্রপোজ করলো সবাই অজ্ঞান হয়ে গেছে। আমি এই বিয়ে করব না। ইনায়া চলে যেতে নিবে সাথে সাথে আরাফ হাত ধরে ঘুরে বলল, বুড়ো বয়সে যখন আমাদের কারোরই মনে থাকবে না চশমাটা কোথায় রেখেছি, তখন দুজন মিলে সারা বাড়ি চশমা খোঁজাখুঁজি করব। এই রোমাঞ্চকর জীবনের সঙ্গী হবে কি? আরাফের কথা শুনে সবাই হাফ হয়ে গেল। ইনায়া ফিক করে হেসে বলল, কবুল কবুল কবুল, হ্যাঁ আমি তোমার চশমা খোঁজার পার্টনার হব। আরাফ সাথে সাথে ইনায়াকে কোলে তুলে নিল। সবাই খুশিতে জোরে চিল্লিয়ে উঠল আর সবাই বলতে লাগলো, জোশ হয়েছে। সমাপ্ত।